বিকেলের পড়ন্ত আলো তখন ছুঁয়ে যাচ্ছে কলকাতার বড় রাস্তার পাশের বহুতলগুলো। এই সময় ঘরে ফিরতে মানুষের একটা ঢল নেমে আসে। কলকাতার কালো রাস্তাগুলোতে যেন অজগর সাপের মতো কিলবিল করে বয়ে চলে। কলকাতার ম্যাপের অলিগলি রাস্তাগুলো ছেয়ে যায় ছোট ছোট পিঁপড়ের মতো মানুষে। তারা এগিয়ে চলে নিজেদের মতোই, নিজের গন্তব্যের দিকে। কেউ ছুটছে হাওড়া স্টেশনের দিকে, কেউ বা শিয়ালদা। লোকভর্তি বাসগুলো বাদর ঝোলা হয়ে স্টেশনের পথে ফিরতে ফিরতে অনেকেই আর একটু কষ্ট করে এক পা ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করে। অনেকে চেষ্টা করে তরতর করে চলতে থাকা গাড়ি ঘোড়ার বাধাটাকে কোনো মতে কাটিয়ে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে। অথচ ট্রাফিক পুলিশ রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছে, তবুও মাঝে মাঝে তারা কোনো কাজেই আসে না। উন্মত্ত জনসমুদ্রের মতো পথচারী এবং গাড়ি ঘোড়ার মিছিল যেন ট্রাফিক পুলিশের মতো সামান্য এক পোশাকধারী মানুষকে অবহেলায় একপাশে সরিয়ে দিয়ে ছুটে যায় নিজের মতো। প্রতিদিন বিকেলের মতো শান্ত কলকাতার বুকে মানুষ নামের পৃথিবীর বা বিশ্ব ব্রহ্মাণ্ডের এক শ্রেষ্ঠ জীবের দল নিজেদের কোলাহল এবং কলকাকলিতে ভরিয়ে তুলেছিল আশেপাশের বড় বড় বিল্ডিং, রাস্তা, গাড়ি ঘোড়া, ট্যাক্সি। রাস্তার পাশে ফুটপাতের ওপর ছোট ছোট ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা দোকান, যেগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় বোধহয় ফুটপাতটাই ভুল করে দোকানগুলোর ওপরে উঠে এসেছে। সব কিছু নিয়েই কলকাতা সেদিন আর 4-5টা দিনের মতোই শান্ত হয়েছিল। সেদিন শনিবার। অফিস ফেরত লোকেদের ভিড় সেদিন একটু বেশি। কেউ কেউ যাবে অনেক দূরে, কেউ আবার কাজ নেই বলে আজকের এই বিকেলটা যদি তাড়াতাড়ি ট্রেন ধরতে পারে তাহলে বাড়ি ফিরে শনিবার সন্ধে আর রাতটা ভালোভাবে জমিয়ে আড্ডা মারা যাবে। এমনভাবেই সবাই জটলা করছিল। আর ঠিক তখনই ইডেন গার্ডেনের একদম গা ঘেঁষে বিস্ফোরণটা হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ইডেন গার্ডেনের আশেপাশে থাকা সমস্ত লোকজনের চিৎকার, আকাশের দিকে গলগল করে উঠতে থাকা ধোঁয়া, আর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকা মৃতদেহগুলোর মাঝে কান্নার শব্দ শোনা যায়। একটু আগে মাঠের পাশে যেখানে লোকজনের চিৎকার আর হাসির শব্দ শোনা যাচ্ছিল, কোনো এক দল বোধহয় মাঠের কাজটাই একসাথে বসে কি যেন আলোচনা করছিল নিজেদের মধ্যে। এখন তাদের ছিন্ন ভিন্ন শরীরগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে। তখন সবাই ব্যস্ত হয়ে পড়েছে। লোকজন জমে গেল ইডেন গার্ডেনের সংলগ্ন বড় রাস্তার কাছে। কলকাতার বুকে অনেক দিন পর আবার এমন একটা বিস্ফোরণে শুধু এই এলাকা নয়, কেঁপে উঠেছিল গোটা কলকাতা শহর। তবে কেউ বুঝতে পারেনি এই সমস্ত কিছুর মাঝে বেশ খানিকটা দূরে এক বিল্ডিংয়ের ছাদের কাছে দাঁড়িয়ে দুই যুবক দেখে চলেছে এই বীভৎস বিস্ফোরণের সমস্ত কিছু। তাদের মধ্যে একজন বলল, দেখলি কলকাতার এই লোকগুলো নিজেদের কি ভাবে বলতো? এরকম করে সব কটাকে জাস্ট পিঁপড়ের মতো মেরে ফেলতে পারবো। আরে আমাদের ওস্তাদ যদি বলে না, তাহলে 2খানা বোমা দিয়ে কলকাতা শহরটাকে কাঁপিয়ে ছেড়ে দেবো রে। কিন্তু যদি পুলিশ ধরতে পারে? মানে আমরা যে এখন এখানে এসেছি, এই ব্যাপারটা তো ওই দারোয়ান দেখেছে। একটু আগে তুমি আর আমি তো ওই মাঠের বাস থেকে ঘুরে এলাম, তখনই যে আমরা এখানে বোমাটা রেখেছি সেটা যদি জেনে যায়। নিজের ঠোঁটের উপর আঙুল রেখে একেবারে চুপিসারে মৃণাল বলল, খবরদার, একদম ওই কথা মুখে আনবি না। আমরা কিচ্ছু করিনি, আমরা কোথাও যাইনি। দারোয়ানকে যা বলার সেটা আমি বলে এসেছি। আসার সময় দেখলি না, একটা নোট ওর হাতে গুঁজে দিয়ে এলাম। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, বুঝলি? বিনয় বুঝতে পারে মৃণালের মতো করে নয়, তার চেয়ে একটু বেশি বুঝতে পারে টাকা দিয়ে সব কিছু কেনা যায়। কিন্তু বিনয় কিনতে পারেনি। তার কাছে টাকা ছিল না। টাকা ছিল না বলেই বারবার অপারেশনের জন্য এখানে ওখানে নানান জায়গায় ঘুরে ঘুরে তাকে হাসপাতালের বেডেই মরতে হয়েছে। এমনকি মৃতদেহ ছাড়বার সময়ও
যখন হাসপাতালের কর্তৃপক্ষ বিনয়ের কাছে এতগুলো টাকা দাবি করেছিল, তখন বিনয়ের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। অপারেশন হয়নি, কোনো ট্রিটমেন্ট ভালোভাবে হয়নি, সেখানে এতগুলো টাকা কিসের? কিন্তু বিনয় সাধারণ ছাপোষা মানুষ, হাসপাতালে অত বড় বড় লোকেদের সঙ্গে সে পারবে কি করে? ওরা বেশি কিছু করেনি, শুধু মৃতদেহ আটকে রেখেছিল। বিনয় অনেক কষ্টে টাকাটা জোগাড় করে, তারপর বাবার মৃতদেহ ছাড়িয়ে এনেছিল। মা অবাক দৃষ্টিতে শুধু তাকিয়েছিল বিনয়ের দিকে, মুখে কিচ্ছু বলেনি। অথচ বিনয় জানত এই দৃষ্টির মধ্যে আসলে কি ছিল। বিনয়ের মতো একটা কুলাঙ্গার অপদার্থ ছেলের জন্ম দিয়েই মা ভুল করেছে যে তার বাবার অপারেশনের সময় টাকা জোগাড় করতে পারে না। তার জন্যই তার বাবার মৃত্যু হয়েছে। আর পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেছিল মা গলায় ফাঁস দিয়ে রান্নাঘরে ঝুলছে। প্রায় একটা দিনের মধ্যে দুজনকে শ্মশানে পুড়িয়ে এসেছিল বিনয়। তারপর মনে মনে প্রতিজ্ঞা করেছিল, বলেছিল, সবাই শালা সমান, সব কটার বাইরে একটা করে ভালো মানুষের মুখোশ রয়েছে। শুধু সবার কাছে গেছি, কিন্তু কেউ আমায় সাহায্য করেনি। আমি সব কটাকে দেখে নেব। গোটা কলকাতা শহরকে একদিন যদি শ্মশান না বানিয়ে দিতে পারি, তবে আমার নাম বিনয় নয়। আজ মৃণালের সঙ্গে দাঁড়িয়ে সামনের ওই ইডেন গার্ডেনের পাশের মাঠের সামান্য বিস্ফোরণটুকু দেখে বিনয়ের বুকের ভেতর কেমন করে উঠেছিল। চোখের সামনে ভেসে উঠেছিল বাবা মায়ের মৃতদেহ, আর তার সামনে এখন পড়ে রয়েছে অনেকগুলো মৃতদেহ। আজ বোধহয় মাঠের কাছে কিছু একটা ছিল, আর সেই কারণেই অনেক লোক জমা হয়েছিল। তাদের মৃতদেহগুলো এখন ভালোভাবে চেনা যাবে না। ভয় পাবি না, একদম ভয় পাবি না। মানুষ মারা শিখতে হবে। যেদিন মানুষ মারা শিখতে পারবি, সেদিন বুঝতে পারবি এই দুনিয়ায় মানুষ মারতে না পারলে বেঁচে থাকা যায় না। বিনয়, চল, এখন আমাদের বেরোতে হবে। ওস্তাদের কাছে যেতে হবে একবার। পেছনে ফেলে আসা চিৎকার, হাহাকার, অ্যাম্বুলেন্সের শব্দ, এমনকি লোকজনকেও পেছনে ফেলে আসে বিনয়। মৃণালের হাত ধরে হুড়মুড় করে বেরিয়ে আসে ওরা। ততক্ষণে দারোয়ান ছুটে গেছে বিল্ডিংটা থেকে বাইরের দিকে দেখার জন্য। বিল্ডিংয়ের অনেকেই বেরিয়ে এসেছে। বাইরের দিকে দৌড়ে নেমে আসে ওরা। তারপর বিল্ডিংয়ের পেছনের দিকে হারিয়ে যায় কোথায় যেন। বিল্ডিংটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। সেই বিল্ডিংয়ের 5 তলার একটা ছোট্ট ঘরের কাছে ওরা বসে রয়েছে। সামনের লোকটা লম্বা দাড়ি, মাথায় কাঁচা পাকা লম্বা লম্বা চুল, কপালের কাছে একটা কাটা দাগ, গলায় কিসের একটা তাবিজ। লোকটা চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করল। তারপর সামনে রাখা একটা পিস্তল তুলে বিনয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, আমাদের দলে আসার জন্য কিন্তু মানুষ মারতে হবে। মানুষ মারতে পারবি? বিনয় একবার মৃণালের দিকে তাকালো। মৃণাল শুধু চোখ টিপল। পারবো, আমি পারবো ওস্তাদ। সাব্বাস, এই হলো মরদের বাচ্চা। শোন, কলকাতায় আমাদের একটা জায়গা আছে, সেখানে মৃণাল তোকে নিয়ে যাবে। সেখানে তোকে সব ধরনের ট্রেনিং দেওয়া হবে। মনে রাখিস, 1 বছর পর আমাদের একটা বড় কাজ আছে। সেটা এখানে নয়, কোথায় হবে সেটা আমি তোকে পরে বলে দেবো। তার জন্য নতুন কিছু বাচ্চাদের আমরা শিখিয়ে পড়িয়ে এনেছি। তোরও সেই দলে থাকা লাগবে। মৃণাল, ওকে নিয়ে আমাদের আড্ডায় চলে আয়। কিন্তু ওস্তাদ, ও তো নতুন। তাছাড়া এই এত বড় একটা ব্যাপারের জন্য ওকে মাত্র 1 বছর সময় দেওয়াটা কম হয়ে যাবে না? আমি মানুষ চিনি মৃণাল, ওকে দেখি আমি বুঝতে পেরেছি ওর মধ্যে আগুন আছে। ইকবাল উঠে দাঁড়ালো নিজের চেয়ার ছেড়ে। তারপর বিনয়ের কাঁধের উপর দুটো হাত শক্ত করে রেখে বলল, শুধু আমাদের কথা মতো চল। 1 বছরের মধ্যে তোকে এমন ভাবে তৈরি করে দেব, তোর সামনে কেউ দাঁড়াতে সাহস পাবে না। তোকে 1 বছরের মধ্যে বাঘের বাচ্চা করে দেব। কি নাম তো? বিনয় আস্তে আস্তে নিজের নাম জানালো। চোখ তুলে চারিদিকে তাকিয়ে দেখল ছোট্ট ঘরের চারপাশে
বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তাদের চোখ মুখের মধ্যে কেমন একটা হিংস্র পৈশাচিক ভাব রয়েছে। সেই ভাবটা সামনে দাঁড়িয়ে থাকা ইকবালের মধ্যেও স্পষ্ট। ইকবালের হলদে দাঁতগুলো কেমন যেন খসখসে লাগে, তার জিভটা কালচে, মুখে কি একটা চিবিয়ে চলেছে। এবার একপাশে থুতু ফেলে ইকবাল, তারপর বিনয়কে জড়িয়ে ধরে বলল, তুই হবি আমার গ্রুপের খাস আদমি। তোকে দিয়ে আমি এমন খেল দেখাবো যে খেল দেখে শুধু কলকাতা নয়, গোটা ইন্ডিয়া কেঁপে উঠবে। চালিয়ে যা মৃণাল, আজই ওকে নিয়ে চলে আয় আমাদের আড্ডায়। তারপর ওকে শিখিয়ে দে সবকিছু। আমাদের অপারেশন 1 হবে বিনয়ের প্রথম কাজ। বিনয় মৃণালের সঙ্গে এগিয়ে যায় সিঁড়ির দিকে। তার মাথার ভেতর তখন যেন সনসন করে হাওয়া বইছে। মৃণাল অনেক কিছু বলছিল। প্রথম দেখাতে ইকবাল মানুষ চিনতে পারে। এর আগে কলকাতা থেকে দুজনকে প্রায় 2 বছর ধরে প্রশিক্ষণ দিয়ে ইকবালের সাহায্যে পাকিস্তানে পাঠানো হয়েছে। পাকিস্তান থেকে তারা আরো উচ্চ স্তরে প্রশিক্ষণ নিয়ে ফিরে এসেছে কাশ্মীরের কাছে। সেখানেই রয়েছে। কাশ্মীরে তাদের দুজনের সাহায্যে এখনো সেখানকার লোকেরা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে মাঝে মাঝে সংঘাতে লিপ্ত হয়। এসব অনেক কথাই বলছিল মৃণাল, এবং বিনয় বুঝতে পারছিল না তাকে বেছে নেওয়ার পেছনে আসল কারণটা কি। 1 বছর পরে যে অপারেশনের কথা ইকবাল বলেছে, তার জন্য অনেক বছর ধরে তৈরি হয়েছে ওরা। বিনয় হাসে, তার হাসিটা যেন নিজের মনের সঙ্গে। হায়, কি ভেবেছিল সে বড় হয়ে পড়াশোনা করে দেশের জন্য কিছু একটা করবে, কিন্তু সেই দেশ, সেই আশেপাশে সবাই যখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন সেও মুখ ফিরিয়ে নেবে সবার থেকে, হাতে তুলে নেবে অস্ত্র। 1 বছর পর সেই নাম না জানা অপারেশনে সেই জীবন ঢেলে দেবে নিজের। ইকবাল তাকে ভরসা করেছে, মৃণাল তাকে ভরসা করে এখানে এনেছে, এত কিছু বলেছে। বিনয় হারবে না। যাদের লড়াই হয় নিজের সঙ্গে, তারা কখনো হারতে পারে না। কাল থেকে তার নাম আর বিনয় নয়, কাল থেকে তার নাম হবে ডেল্টা। কাল থেকে হবে তার নতুন জন্ম। যদিও এই জন্মের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে বহুদিন, একটি এমন জন্মের জন্য যা তাকে স্মরণীয় করে রাখবে। দুনিয়ার মানুষ 2 ধরনের মানুষকে মনে রাখে, 1 প্রচণ্ড ভালো কিংবা সফল মানুষকে, 2 প্রচণ্ড খারাপ কাউকে। যারা মনীষীদের নাম মনে রাখে, তারাই সবচেয়ে কুখ্যাত অপরাধীদের নামও মনে রাখে। অথচ যারা সারা জীবন ভালো থেকে গেছে, সত্যের পথে চলেছে, চেষ্টা করেছে শান্তভাবে জীবন পার করার, তাদের নাম কেউ মনে রাখে না। বিনয় বাপ মায়ের দেওয়া নামটাকে উজ্জ্বল করতে পারেনি, কিন্তু সে তার নতুন নামটাকে উজ্জ্বল করবে, ডেল্টা। ডেল্টা নামে একদিন তাকে সবাই চিনবে। শুধু কলকাতা নয়, শুধু ভারত নয়, গোটা দুনিয়া চিনবে ডেল্টা আসলে কে। কলকাতা শহর তখন ব্যস্ত। ইডেন গার্ডেনের পাশের সেই মৃত্যুবরণ স্তূপ থেকে শরীর করিয়ে নিতে, কারোর ছিন্ন হাত পা, কারোর ছিটকে আসা মাথা ততক্ষণে তুলে নেওয়া হয়েছে মাটি থেকে। রক্ত আর কালচে কিছু দাগ চারপাশে ছড়িয়ে রয়েছে। কে জানে, হয়তো তার মধ্যে কতগুলো শিশু ছিল, কতগুলো মহিলা, কত বৃদ্ধ এবং কত যুবক ছিল কেউ জানে না। হয়তো বিনয়ের মতো কোনো একজন, যে নিজের লোকেদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিল অগ্নিপিণ্ডের মতো, তারই ফলাফল ছিল ওই বিস্ফোরণ। কেউ জানে না, শুধু সবাই দেখলো একটা বোমা ফেটে কতগুলো লোক মারা গেল, কিন্তু কেউ দেখল না সেই বোমার ভেতরে জমে থাকা বারুদ ঠিক কোথা থেকে জমা হয়েছে, একটু একটু করে অনন্তকাল ধরে। তবে কলকাতা শহর জানত না
আরেকটা বারুদের পিণ্ড ধীরে ধীরে জমা হচ্ছে আরো বড় এক বিস্ফোরণের জন্য। কানে ধরে রাখা মোবাইল ফোনটা নিচে নামিয়ে রাখতে বিক্রমের মুখ থেকে একটা অসভ্য খিস্তি বেরিয়ে আসে। শালা, সব শালা শুয়োরের বাচ্চা, একটাও কাজ ঠিক মতো করতে পারবে না, তারপর সবকিছু পিছিয়ে গেলে তখন আমার বিক্রম বসেছিল একটা বেঞ্চের ওপর, কলকাতার নাম করা একটা পার্কে। বেঞ্চে বসে একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিল বিক্রম। আশেপাশে বেশ কয়েকজন লোক আছে। সামনে ছোট্ট মাঠের কাছে কচি কাঁচার দল খেলা করছে। বয়স্ক মানুষেরা মোটামুটি শেষ বয়সের কাছাকাছি এসে স্বাস্থ্য নিয়ে সচেতন হয়ে এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে বেরিয়ে পড়েছে। শৌখিন এবং মডার্ন মেয়েদের দল এই দিকটায় মাঠের কাছে বসেছে। তাদের কথাবার্তার চেয়ে বেশি হাসির শব্দ মাঝে মাঝে ভেসে আসে বিক্রমের কানে। কিন্তু সে এসেছে একটা বিশেষ কাজে। যদি আজ কাজটা না হয় তাহলে তাকে বুঝতে হবে খবরটা ঠিক নেই। বিক্রমকে চেনার কোনো উপায় নেই। তার মুখের লম্বা দাড়ি প্রায় বুকের কাছ পর্যন্ত এসে পড়েছে। একটা সাদা পাঞ্জাবি আর তার সাথে মানানসই কালো রঙের জিন্স, পিঠে একটা ঝুলানো ব্যাগ, তার উপরে লম্বা চুল, দাড়ি এবং চোখে থাকা ফ্যাকাশে ফ্রেমের চশমাটা দেখে যে কেউ তাকে কবি কিংবা সাহিত্যিক ভেবে ভুল করতে পারে। হাতে ধরা রয়েছে একটা বই। সে বইয়ের দিকে তাকিয়ে দেখছে, তবে মাঝে মাঝে পকেটে থাকা মোবাইল ফোনটার দিকেও নজর রাখছে। মোবাইলটা সাইলেন্ট মোডে রয়েছে। খবরটা বোধহয় ভুল। এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না ভেবে উঠতে যাবে বিক্রম। এমন সময় দেখতে পায় পার্কের এক পাশে ছোট রাস্তাটা ধরে একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো। গাড়িটা এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পকেটে রাখা মোবাইলটা বইয়ের আড়ালে নিতে একটা ফোন করলো সে। অপর প্রান্তে একবার রিং হতে মোবাইলটা আবার পকেটে ঢুকিয়ে ফেলল। ততক্ষণে কালো গাড়ির দরজাটা খুলে নেমে এসেছে বেশ সিন্ডা মার্কা একটা লোক। পরনে টাইট গেঞ্জি, জিন্স, তবে মাথার মাঝামাঝি দিকটায় চুল নেই, চকচকে টাক, তবে মুখে দাড়ি গোঁফের জঙ্গল রয়েছে। লোকটা গাড়ি থেকে নেমে একবার এদিক ওদিক তাকিয়ে দেখল। তারপরে তার পেছনে নেমে এলো একটা মাঝারি চেহারার লোক। বিক্রম দূর থেকেই লক্ষ্য রাখছিল। পেছনের লোকটাকে দেখে তার শরীরটা যেন সোজা হয়ে গেল। এতদিনে তাহলে ঘুঘু ধান খেতে এসেছে। এর আগে প্রায় 3 বার খবরটা পেয়ে সেখানে এসেছিল। আসলে এই পার্কের পাশেই একটা বিশেষ বাড়িতে ওই লোকটি মাঝে মাঝেই আসে, যার জন্য বিক্রম এখানে এসেছে। সে একজন ডায়মন্ড ব্যবসায়ী। তবে বিক্রমের মতো আরও ভেতরের অনেকেই জানে ওই ব্যবসাটা তার একটা বাহানা মাত্র। হীরের ব্যবসায়ী বাহানার পেছনে সে এমন একটা কাজ করে যার খবর শুধু কলকাতা পুলিশ নয়, এমনকি দিল্লির ইনভেস্টিগেশন ব্যুরো কিংবা ইন্টেলিজেন্স টিমের লোকেরাও খোঁজ খবর করে চলেছে। কলকাতায় যে কটা সন্ত্রাসবাদী চক্র সম্প্রতি অ্যাক্টিভ হয়ে উঠেছে তাদের মধ্যে একটা চক্রের সঙ্গে এই হীরে ব্যবসায়ী মোহন লালের নাম জড়িয়ে পড়েছিল। তবে টাকা পয়সা এবং তার সঙ্গে বেশ কিছু লোকবল এবং আইনি জটিলতার মার পেঁচে সে কোলে বেরিয়ে এসেছে। তাই এবার ব্যাপারটা পুলিশি ঝামেলায় নিয়ে যেতে চাইছে না। ওপর মহল থেকে সোজাসুজি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, মোহনলালকে স্রেফ তুলে নিয়ে যেতে হবে। একবার ওকে তুলতে পারলে তারপর কলকাতাতেই ওদের সিক্রেট জায়গায় লুকিয়ে রেখে তার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন বার করা যাবে। কলকাতা পুলিশের কাছ থেকে সাহায্য পাওয়া যেত, কিন্তু ওপর মহল বারবার বারণ করে দিয়েছে। শুধু পুলিশ কেন, অন্য কেউ যেন ব্যাপারটায় জড়িত না হয়। বিক্রম একবার দেখে নিল ফোনের দিকে। অপর প্রান্ত থেকে একটা টেক্সট এসেছে অনেকক্ষণ আগেই। তারপরেই নিজের অ্যাকশন শুরু করলো।
কাঁধের ঝোলানো ব্যাগটা এক হাতে ধরে বইটাকে নিয়ে এমনভাবে হাঁটতে লাগলো যেন পার্কের সবুজ ঘাসের মাঠের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যেন উপন্যাস কিংবা কবিতার ওপর চোখ পড়েছে। মাঝে মাঝে এমনভাবে ঠোঁট নেড়ে বিড়বিড় করতে লাগলো যেন কেউ দেখলে মনে করবে কবিতা পাঠ করছে কিংবা কাউকে অদৃশ্য গল্প শোনাচ্ছে। কিন্তু বিক্রমের তীক্ষ্ণ নজর ছিল গাড়িটার দিকে, বিশেষ করে গাড়ির দুপাশে দাঁড়িয়ে থাকা বিশাল চেহারার দুজন গার্ডের ওপর। সে জানে ওদের কাছে বন্দুক আছে। শুধু তাই নয়, গাড়ির ভেতরে থাকা ড্রাইভারের পাশের আরও একজনকে দেখতে পেয়ে সে সজাগ ছিল। ততক্ষণে পার্কের দুই পাশের রাস্তা ধরে আরও কয়েকজন সাদা চেহারার পোশাকের কারিগরের লোক জড়ো হয়ে যায়। তাদের মধ্যে একজন একটা ঝুড়ির মধ্যে বাদাম নিয়ে এসেছে। সে রাস্তার পাশ ধরে পার্কের দিকে এগোতে এগোতে বাদাম বাদাম বলে ডাকতে থাকে। বাদাম বাদাম আরেকজন বাদাম লোক বাদাম নিজেদের মধ্যে জটিল কিছু বিষয় ঝগড়া বাদাম, করতে করতে বাদাম। এগিয়ে আসছে। মোটামুটি সবটা সাজানো হয়ে গেছে, কিন্তু সবকিছু বাদাম, বানচাল হয়ে বাদাম। গেল বাদামওয়ালার সঙ্গে হঠাৎ বাদাম, একটা বাদাম। সাইকেলের ধাক্কা লাগায়। সাইকেলের ধাক্কা খেয়ে বাদামওয়ালার ঝুড়িটা যখন রাস্তার উপরে গিয়ে পড়ল, ঠিক সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে এলো একটা পিস্তল। ব্যাপারটা দুই গার্ডের মধ্যে একজন দেখতে পেয়ে কোমর থেকে সঙ্গে সঙ্গে পিস্তল বার করতে গেল। বিক্রম ব্যাপারটা আন্দাজ করে নিয়েছিল, কিন্তু বন্দুকধারীদের নজর তার দিকে নেই। তখন পার্কের পেছনের দিকের দরজাটা, অর্থাৎ যেটা সেই গাড়ির দিকে তার কাছাকাছি, সে এসে পড়ল। দুজন বন্দুকধারী গাড়ির দুপাশে কোনো রকমে লুকিয়ে পড়ে নিজের বন্দুক বার করলো। তারপর একটা গুলি ছুটে যেতে বাদামওয়ালা এবং সেই ঝগড়ারত দুই লোক আরও দুজন ঝাঁপিয়ে পড়ল, যেন সামনের দিকে রাস্তায় গুলি চলতে লাগলো। গাড়ির ভেতর থেকে দুজন বারবার মুখ বার করে গুলি চালাচ্ছে, কিন্তু কারোরই লক্ষ্য ঠিক মতো লাগছে না। ততক্ষণে বিক্রম চুপি সারে পেছনের দরজাটা খুলে গাড়ির পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তারপর সুযোগ বুঝে একটা ছোট্ট লাফে সামনের দরজাটা দিয়ে ঢুকে গেল। বাইরে তখন গোলাগুলির শব্দ চলছে, লোকজনের চিৎকার চেঁচামেচি। কলকাতার বুকে এমন ঘটনা প্রায়ই ঘটে যায়। গোলাগুলি কিংবা খুন মাঝে মধ্যেই হয়ে থাকে, তাই সেই সব নিয়ে লোকজন মাথা ঘামায় না। কিন্তু এটাই যখন নিজের গায়ে উঠে আসে, নতুন করে জীবন্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে গোটা পার্ক ফাঁকা হয়ে গেল। ততক্ষণে বিক্রম সামনের দিক দিয়ে এসে গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছে। দোতলার একটা ঘরের দরজা সামান্য খোলা, তার বাইরে জুতো রাখা, তার সঙ্গে আরও একজোড়া জুতো রয়েছে। বিক্রম আস্তে আস্তে গিয়ে দরজাটার একপাশে দাঁড়ালো। তারপর ভেতরে কান পাততে শুনতে পেল ভেতরের কথাবার্তা। আরে তুমি বুঝতে পারছো না পুলিশের নজর রয়েছে? তাছাড়া শুধু পুলিশ নয়, ভেতরের খবর আছে দিল্লি থেকে ইনভেস্টিগেশন বিউরোর লোকজনের থেকে এসেছে। ব্যাপারটা তো শুধু কলকাতা কিংবা আমাদের এখানে আটকে নেই, গোটা ব্যাপারটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাচ্ছে। দেখো মোহন, তুমি যদি ব্যাপারটা সামলাতে পারো তাহলে সামলাও, আর যদি সামলাতে না পারো তাহলে আমার উপরে ছেড়ে দাও। আমি যদি একবার বাইরে বের হই তাহলে কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। এখানে যা হওয়ার হয়েছে, আমার টার্গেট কিন্তু ছোটখাটো নয়, আমার টার্গেট বড়। বড় টার্গেট মানে তুমি কি করতে চাইছো? এমনিতেই মাত্র কয়েক মাস আগে কলকাতায় এমন একটা ব্যাপার ঘটে যাওয়ার পরে আমরা একটু চুপ করে থাকতে চাইছি, তার মধ্যে তুমি যদি এমন করো, প্রত্যেকটা জায়গা থেকে কয়েকজন করে তুলে পাঠিয়ে দিচ্ছে দিল্লিতে। আরে এসব করলে কি করে হবে? তাছাড়া এই তো কয়েক মাস আগে দিল্লি থেকে এতজন পাকিস্তানে গেল, এত তাড়াতাড়ি সবাইকে তৈরি করা, তারপর ওদেরকে দিয়ে কাজ করানো, তুমি বুঝতে পারছো যে কত ঝামেলার কাজ? ভেতরের লোকটা আরো কিছু বলতো, তার আগে হঠাৎ করে বিক্রমের পেছন দিক থেকে কে যেন বলে ওঠে, এই কে রে ওখানে? কথাটা শুনেই সঙ্গে সঙ্গে বিক্রম নিচু হয়ে যায়, আর তারপরে তার মাথার উপর দিয়ে একটা গুলি এসে পড়ে সামনের দরজাটার উপর। ঘরের ভেতরে থাকা দুজন মুহূর্তের মধ্যে সজাগ হয়ে পড়ে। মোহনলাল সঙ্গে সঙ্গে কোমর থেকে রিভলভার বের করে ঝাঁপিয়ে পড়ে ঘরের একপাশে। অন্যজন যে ছিল তাকে কিন্তু দেখা যায় না।
সেই মুহূর্তের মধ্যে কোথায় যেন লুকিয়ে পড়ে। ততক্ষণে বিক্রম উঠে পড়েছে। দরজাটাকে একটা লাথি মেরে বাইরের দিকে খুলে দিয়ে ঢুকে যায় ঘরের ভেতর। মোহনলাল একটা টেবিলের পাশে লুকিয়েছিল। বিক্রম ভেতরে ঢুকতেই সে গুলি চালায়। বিক্রম বলে, কোনো লাভ নেই মোহনলাল, পুলিশ কিন্তু বাড়িটাকে ঘিরেই রেখেছে, তাই এখান থেকে তুই পালিয়ে যেতে পারবি না। এই বাড়ির বাইরে আমার যে কত লোক আছে তোর কোনো ধারণা নেই। তুই শুধু ওই গাড়িটাই দেখেছিস। একবার ভালো করে বাইরে তাকিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। বিক্রম সে কথায় ভয় পায় না। আসলে তার কাছেও তো পুলিশ তেমন নেই। মাত্র কয়েকজনের ভরসা নিয়ে সে এখানে এসেছে। সে শুধু মোহনলালকে গ্রেপ্তার করার কথা ভেবেছিল, কিন্তু তার সঙ্গে যে এমন কেউ থাকতে পারে। আর ভেতরের কথাগুলো শুনে তার মাথার ভেতর কলকাতার ব্লাস্ট, দিল্লির ওদের ঘাঁটি, এমনকি পাকিস্তানের ISI এর সমস্ত কি। বিক্রমের একপাশে গড়িয়ে এসেছিল, কিন্তু ঘরের ভেতর তখন কাউকে দেখা যাচ্ছে না। দরজাটা হঠাৎ করে খুলে কে যেন ভেতরের দিকে এগিয়ে গুলি চালাতে যেতেই বিক্রম গুলি করে তার পায়ে। লোকটা চিৎকার করে একপাশে ছিটকে পড়ে। ততক্ষণে ঘরের ভেতর থেকে মোহনলাল দূরে ছুটে চলেছে। এভাবে বেশ কিছুক্ষণ গুলি ছোড়াছুড়ির পর বিক্রম বুঝতে পারে তার গুলি শেষ হয়ে আসছে। এরা এখানেই রয়েছে 3 জন। একজন আহত হলেও বন্দুক তো ওদের কাছে আছে। তাছাড়া একটু পরে যদি ওদের লোক ভেতরে এসে ঢুকে পড়ে, তাই একটা বুদ্ধি করে সে। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসার একটা নাটক করে বাইরে ছিটকে পড়া লোকটার কাছে এসে পড়ে। তারপর বন্দুকের বাট দিয়ে তার মাথায় মেরে তার বন্দুকটা তুলে নেয়। দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে। এই ঘর থেকে বেরোনোর রাস্তা এই একটাই। পেছন দিয়ে বেরোবার পথ থাকতে পারে, কিন্তু এদিক দিয়ে বেরোতে গেলে একটাই পথ আছে। ঘরের ভেতর থেকে আর কোনো শব্দ আসে না। বাইরে তখনও গোলাগুলির শব্দ চলছে। বাইরে থেকে কে যেন ডাকে, মোহন, এই মোহন, তাড়াতাড়ি আয়। কথাটা শুনে মোহন ধরপড় করে বাইরে বেরোবার চেষ্টা করে। সে ভেবেছিল হয়তো বিক্রম চলে গেছে, কিন্তু দরজার কাছে আসতে বিক্রম একটা ল্যাং মেরে তাকে শক্ত করে মেঝের ওপর ফেলতেই মোহনলালের মাথাটা মেঝের ওপর ঢুকে যায়। সঙ্গে সঙ্গে মাথা থেকে গল গল করে রক্ত বের হতে থাকে। দুটো দাঁতও ভেঙে যায়। তাকে সেই অবস্থাতেই পা ধরে টানতে টানতে নিয়ে যায় বিক্রম। তারপর হাত, পা, মুখ সমস্ত কিছু বেঁধে ঘরের কোণে ফেলে রাখে। এরপর সে খুঁজতে থাকে আরেকজনকে, কিন্তু কেউ নেই। ঘরের পেছনের দিকের দরজাটা দিয়ে বোধহয় পালিয়ে গেছে লোকটা। একটু পরে বন্ধ হয়ে যায় বাইরের গোলাগুলি। পকেটে ফোনটা বাজে। ফোনটা তুলতেই অপর প্রান্ত থেকে বিক্রম কিছু কথা শুনতে পায়। তারপর বলে, বড় ভুল করে ফেলেছি। আমরা যাকে ধরার জন্য এসেছিলাম সে হলো চুনোপুটি, কিন্তু আমি ভেবেছিলাম এটাই হলো রাঘব বোয়াল। এটাকেই ধরতে পারলে কলকাতার ব্লাস্টের ব্যাপারে সবকিছু জানা যাবে। দোস্ত, ব্যাপারটা গন্ডগোল হয়ে গেল রে। এর থেকেও বড় একটা মাথা এখানে ছিল, তাকে ধরতে পারলাম না। এরপর কতগুলো ভারী বুটের শব্দ সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। বাইরে থাকা হাত বাঁধা লোকটাকে ওদের মধ্যে 2 জন টেনে নিয়ে যায় নিচের দিকে। ওদের মধ্যে একজন এগিয়ে আসে বিক্রমের দিকে। বিক্রমের চোখে মুখে তখন রাগ আর আরেকটা অদ্ভুত ব্যাপার খেলা করছে। সে মুখ থেকে নকল দাড়িগোঁফ খুলে ফেলেছে। চশমাটা খুলে রেখেছে ঘরের টেবিলের ওপর। কি হলো স্যার, আপনাকে চিন্তিত বলে মনে হচ্ছে কেন? বোধহয় বড় একটা ভুল করে ফেললাম আমরা। মোহনলালকে না ধরে যদি আরেকটা লোক যে ছিল তাকে ধরা যেত, তাহলে বড় খবর পাওয়া যেত। মোহনলাল নিশ্চয়ই ওর কাছে কাজ করে। বাইরে থেকে যতটা পর্যন্ত কথা শুনতে পেয়েছি তাতে সেটাই আমার মনে হলো। বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না। ওরা কিন্তু পালিয়েছে। যে কোনো মুহূর্তে আরও লোকজন নিয়ে আসতে পারে। তাছাড়া এখানে যাদের থাকার কথা তারা তো এখানে নেই। এটাই তো প্ল্যান। এখানে যদি লোকজন থাকে তাহলে অনেকেরই সন্দেহ হতে পারে। সেই কারণে এমন একটা জায়গায় লোকটা এসে উঠেছিল।
এত মানুষের মধ্যে এতবার মোহনলাল এখানে এসছে, অথচ আমি বুঝতে পারলাম না কার সঙ্গে সে দেখা করতে আসে। মোহনলালকে ওরা তুলে নিয়ে গেল, বাকিরাও বেরিয়ে এলো। তার আগে দুজন মিলে গোটা ঘরের ভেতর তন্ন তন্ন করে খুঁজে দেখল। না, তেমন কিছু পাওয়া গেল না, যেটা থেকে সামান্যতম লিড পাওয়া যায়। তবে বেশিক্ষণ ওরা সেখানে রইল না। বেশিক্ষণ থেকে তো কোনো লাভ নেই, লোকজন ভিড়ভাট্টা বাড়তে পারে। তাছাড়া গোলাগুলি শব্দ হয়েছে, যদি পুলিশে খবর যায় আর পুলিশ এসে পড়লে আরো নতুন সমস্যা হবে। গোটা ব্যাপারটা পুলিশকে না জানিয়ে করার মতো ইনস্ট্রাকশন ছিল বিক্রমের উপরে। তার কাজ সে করতে পেরেছে, কিন্তু বাকি ইনফরমেশনটা তার কাজে লাগবে। ওদের গাড়িটা একটু দূরে দাঁড়িয়েছিল, বড়সড় গাড়ি, শুধু গাড়ি নয়, একটা অ্যাম্বুলেন্স। দেখে চট করে কারো সন্দেহ হবে না। সেই গাড়িতে করে মোহনলালকে এবং আরেকজনকে ওরা তুলে নিয়ে গেল। আশেপাশে জমা হওয়া লোকেরা, যারা গুলির শব্দ শুনে এগিয়ে এসেছিল, তারা অবাক হলো। কিন্তু বিক্রম গোটা পথ কেমন যেন বোম মেরে রইল। স্যার, লোকটা তো অজ্ঞান হয়ে গেছিল, কিন্তু লোকটার পকেট থেকে এই জিনিসটা পাওয়া গেছে। বিক্রম তার হাত থেকে জিনিসটা নিজের হাতে নিল, তারপর ভালো করে নিজের চোখের সামনে এনে দেখতে লাগলো। আশ্চর্য, এটা মোহনলালের কাছে এলো কি করে? এটা তো তার কাছে থাকার কথা। তাহলে আইএসআই এর ব্যাপারটা মিথ্যে নয়। মোহনলালের মুখ থেকে রক্ত বেরিয়ে আসছিল। শুধু মুখ নয়, তার কপাল, গাল, এমনকি গলার কাছ থেকেও ঝরঝর করে পড়ছিল রক্ত। সম্পূর্ণ উলঙ্গ করে একটা দড়ি দিয়ে দুটো পা বেঁধে তাকে উল্টো করে ঝুলানো হয়েছে। সেই অবস্থায় লোহার রড দিয়ে তাকে এতক্ষণ ধরে মারা হয়েছে। বিক্রম সামনের চেয়ারে বসে তার হাতে থাকা ম্যাপটা ভালো করে দেখছিল। এবার বলল, দেখ, সত্যি কথা যদি তুই আমায় বলিস তাহলে কিন্তু তোকে আমি ছেড়ে দেব, আর যদি মিথ্যে কথা বলিস তাহলে কিন্তু আমি তোকে কিছুতেই ছাড়বো না। এখন সত্যি করে বল, এই ম্যাপটা তোর কাছে এলো কোথা থেকে? আর তাছাড়া ওই বাড়িটায় তুই ছাড়া তোর সঙ্গে যে ছিল সেটা কে? উল্টো হয়ে ঝুলে থাকা অবস্থাতে মোহনলাল এক গাদা রক্ত মাখা থুতু ফেলল, তারপর বলল, তুই যদি আমাকে মেরেও ফেলিস তাতে আমার কিচ্ছু যাবে আসবে না। তবে মনে রাখবি, যদি আমার কিছু হয়ে যায় তাহলে ওরা কিন্তু তোকে ছাড়বে না। তুই যেখানে গিয়ে লুকোস না কেন, তোকে ওরা ঠিক খুঁজে বার করবে, তারপর রাস্তায় ফেলে কুকুরের মতো মারবে। আমি তো সেটাই চাইছি রে শালা। ওরা আমাকে খুঁজে বার করুক, তারপর কে কাকে রাস্তায় ফেলে কুকুরের মতো মারে সেটা না হয় দেখা যাবে। তুই যদি সত্যি কথা না বলিস না, তাহলে তোকে শুধু নয়, তোর সঙ্গে যে আমায় অন্য কাউকে মারতে হবে। কথাটা বলে বিক্রম নিজের হাত তোলে, আর তারপরে ঘরের দরজাটা খুলে যায়। দরজা দিয়ে ভেতরে ঢুকে আসে বিক্রমের দলের একজন লোক, আর তার সঙ্গে বছর 14-15 একটি ছেলে। ছেলেটা মোহনলালকে চিনতে পারেনি, শুধু মোহনলাল তাকে চিনতে পেরেছে। তার ছেলে বিল্টু। মোহনলাল প্রায় চিৎকার করে বলে, খবরদার আমার ছেলের গায়ে হাত দিবি না। আমার ছেলের যদি কিছু হয় শালা, তোদের সব কটাকে পুড়ি মারবো আমি মোহনলাল। ছেলেটাকে হাতের ইশারায় নিয়ে চলে যেতে বলে বিক্রম। তারপর এগিয়ে এসে শক্ত লাঠিটা মোহনলালের রক্ত মাখা দাঁত ভাঙা মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে বলে, কলকাতা ইডেন গার্ডেন্সের কাছে যখন ব্লাস্ট হয়েছিল তখন ওখানেই তোর ছেলের মতো অনেক ছেলে মেয়ে, তার মা, এমনকি বাচ্চা, বৃদ্ধ অনেকেই ছিল রে শুয়োরের বাচ্চা। তোরা ওদের কথা ভেবেছিলি? শুধু তোদের পরিবারের লোকেদের গায়ে হাত দিলেই তখনই তোদের রক্ত গরম হয়ে যায়, তাই না? আর বাকি পরিবারদের কি? হ্যাঁ, বাকি পরিবারদের কি? আমার কিছু করার ছিল না। সবকিছু হয়েছে কলকাতা পুলিশের জন্য। ওরা তো বলেছিল যে এখানে ধরা পড়েছে তাকে ছেড়ে দিতে। কলকাতা পুলিশ ছাড়েনি, আর তার ফল ভুগতে হয়েছে। এখনো যদি ওকে ছেড়ে দেয় তাহলে আর এখানে কিছু হবে না, না হলে আবার 1 মাসের মধ্যে গোটা কলকাতা কাঁদবে।
বিক্রম হাতের লাঠিটা চালিয়ে দেয় মোহনলালের উন্মুক্ত হয়ে থাকা পাছা লক্ষ্য করে। কাটা ছাগলের মতো চিৎকার করে ওঠে মোহনলাল। আবার বিক্রম বলে, দেখ, তোর সমস্ত নেটওয়ার্ক যে কলকাতায় আছে সে কথা আমি জানি, কিন্তু কলকাতা থেকে দিল্লি পর্যন্ত এই ছেলেদের কিভাবে পাঠাস, কোথায় পাঠাস, আর কে কে সাহায্য করে, এই সমস্ত খবর আমার চাই। তোর সঙ্গে ওই বাড়িতে কে ছিল আর তার নাম। আমার সঙ্গে ওই বাড়িতে যে গিয়েছিল তার নাম আমি নিজেও জানি না। আমাদের কোনো নাম হয় না। ওই বাড়িতে যে ছিল তাকে আমরা সবাই চিনি ওয়ান বলে। এইটুকু ছাড়া আর কিছু আমার জানা নেই। আর কলকাতা থেকে দিল্লি ছেলেদের পাঠানোর রাস্তা কখনোই একটা থাকে না। আমার কাছে যেমন ইনফরমেশন আসে সেইভাবেই আমি ওদের পাঠাই। ইনফরমেশন কিভাবে আসে? মোবাইল কিংবা অন্য কোনো মাধ্যমে নিশ্চয়ই। তোরা আবার নাকি ইন্টেলিজেন্স টিমের লোক? মোবাইল কিংবা অন্য কোনো মাধ্যমে যে সমস্ত খবরাখবর যায় না সেটা জানতে তোদের কতদিন সময় লাগবে বলতো? লোক আছে, সে এসে খবর দেয়, তার সঙ্গে ছেলেদের পাঠাতে হয়। প্রত্যেকবার আলাদা আলাদা পথে ওদের নিয়ে যাওয়া হয় যাতে কেউ অ্যাটাক করতে না পারে। এখান থেকে ছেলে বার করে দেওয়ার পর আমার আর কোনো দায়িত্ব থাকে না। আমি তোকে কোনো সহযোগিতা করতে পারবো না। একটা কাঁচের লম্বা পার্টিশন রয়েছে ঘরের একপাশে। কাঁচের উল্টো দিকের ঘরে বসে দুজন পাশাপাশি সমস্ত জিনিসটা দেখছে এবং তার সঙ্গে সামনে থাকা ক্যামেরার দৌলতে সমস্ত কিছু শুনতে পাচ্ছে। লোকগুলোর পেছনে দাঁড়িয়ে আছে বিক্রমের সেই 4 সহকারী যাদের নিয়ে সে মোহনলালকে ধরতে গিয়েছিল। স্যার, আমার মনে হয় না মোহনলাল এর থেকে বেশি কিছু জানে। এতবার মারলে যে কেউ মুখ থেকে সমস্ত কথা বার করে দেবে। আর ওর সঙ্গে যে লোকটা ছিল সেই লোকটার পায়ে গুলি লেগেছে, আর তার মাথায় আঘাতটা একটু বেশি। তার এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে তাকেও আমরা জেরা করে দেখব। বিক্রমকে আমি বারবার বলেছিলাম সাবধানে কাজটা করতে। মোহনলালকে যেন খুব সাবধানে নিয়ে আসা যায়, কেউ যেন বুঝতে না পারে আর ব্যাপারটা কি হলো। কলকাতার পুলিশ এবং সবাই তো এখন জেনে গেছে যে ওখান থেকে দুজনকে তুলে আনা হয়েছে। স্যার, আমাদের আর কিছুই করার ছিল না। আমরা সাবধানে কাজটা করতে চেয়েছিলাম, কিন্তু ওরাই আগে গুলি চালিয়েছিল। তারপরে গুলি না চালিয়ে আমাদের আর কোনো উপায় ছিল না। আমাদের পুলিশকে না জানিয়ে গোপনে কাজটা করতে হতো, কিন্তু ওদের দলের লোকসংখ্যা বেশি ছিল। তবুও তো আমরা দুজনকে ধরতে পেরেছি, আর বাকিরা পালিয়ে গেছে। এক্সকিউজ আমি শুনতে চাই না। তোমাদের স্যারকে বলে দিও আমার রেজাল্ট চাই। যেভাবেই হোক 2 দিনের মধ্যে ওই মোহনলালের মুখ থেকে কথা বার করতে হবে। কোন পথে কলকাতা থেকে ছেলেদের নিয়ে দিল্লিতে পাঠানো হচ্ছে তোমরা বুঝতে পারছো না। ওটাকে আমি ছোট বলে মনে করেছিলাম, এখন তো বুঝতে পারছি ইন্টেলিজেন্স ব্যুরোর পাঠানো ইনফরমেশনটা ঠিক। প্রথমে সমস্ত জায়গা থেকে ছেলেদের কলকাতায় জড়ো করা হচ্ছে, তারপর সেখানে ট্রেনিং দিয়ে পাঠানো হচ্ছে দিল্লিতে। দিল্লিতে আইএসআই এর সঙ্গে ওদের হাত রয়েছে। দিল্লিতে আরো বড় ট্রেনিং নিয়ে ওখান থেকে সবাই চলে যাচ্ছে পাকিস্তান, তারপর বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা আর ইন্ডিয়া। এই 4টে জায়গায় ওরা ঘাঁটি গেড়ে বসে এক এক করে হামলা চালাচ্ছে। না স্যার, আমাদের কিন্তু একটা ব্যাপার মনে হয়েছে। স্যার বলেছিলেন, মোহনলাল বলেছে কিছুদিনের মধ্যে কলকাতায় আরও একটা অ্যাটাক হতে পারে। আমাদের প্রথমে সেই অ্যাটাকটা আটকানো প্রয়োজন। প্রথমে যদি আমরা ছেলেদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেদিকটা দেখতে চাই, তাহলে কিন্তু সমস্যায় পড়বে, আর পুলিশকে ব্যাপারটা জানানো যাবে না। তাই ব্যাপারটা পুলিশের হাতে আর ছাড়া যাবে না। যখন এই সব কিছুর সঙ্গে আইএসআই জড়িয়ে রয়েছে, তাহলে আমাদেরকে রয়ের সঙ্গে একবার কথা বলতেই হবে। বড় অফিসারের মুখে কথাটা শুনে বিক্রমের সঙ্গে যে দুজন সবসময় থাকে তারা কেমন চমকে গেল। ব্যাপারটা যদি রায়ের হাতে চলে যায়, তার মানে ব্যাপারটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাচ্ছে। কিন্তু সামান্য মোহনলালের কাছ থেকে পাওয়া ম্যাপটার ভিত্তিতেই বিক্রম কেমন অবাক হয়েছিল। সে নিজেই বলেছিল ব্যাপারটা বড়সড় কিছু হতে চলেছে। একটু পরেই বিক্রম এসে ঢুকল। সে ঢুকতেই বাকি দুজন আবার চলে গেল সেই ঘরের ভেতর। বড় অফিসারের দিকে একবার তাকিয়ে বলল, স্যার, এই কিছু জানে বলে মনে হচ্ছে না। আমাদের ভুল হয়েছে, আর একটু কেয়ারফুল থাকা দরকার ছিল আমাদের। মোহনলালের কাছ থেকে যা খবর জানা যায় জেনে নাও, তারপরে ব্যাপারটা আমরা দিল্লির ইন্টেলিজেন্স ব্যুরোর সাথে কথা বলে আরো বড় অফিসারদের হাতে ছেড়ে দেব।
গোপন সূত্রে বেশ কিছু খবর আছে, তাতে আইএসআই বেশ কয়েকটা জায়গায় আবার নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। ব্যাপারটা এখন রয়ের আন্ডারে চলে এসেছে। বিক্রম, আমার মনে হয় তোমার এখান থেকে সরে যাওয়া উচিত। মানেটা কি স্যার? এত কষ্ট করে লোকটাকে আমি ধরে আনলাম, ওর কাছ থেকে আমি ইনফরমেশন বার করে আপনাদের দিলাম, এখন সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমি দিল্লি পর্যন্ত যেতে চাইছি, আর আপনি বলছেন এটা থেকে সরে যেতে? আহা, বুঝতে পারছো না? ব্যাপারটা আর আমাদের মধ্যে থেমে নেই। এই ব্যাপারটা অনেক বড় হয়ে যাচ্ছে। কলকাতার মতো যদি অন্য কোথাও আবার একটা ব্লাস্ট হয়, তাহলে সমস্যাটা কোথায় যাবে বলো তো? সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা আমাদের সিস্টেমের। জঙ্গিগুলোকে যখন ধরা হয়, ওদেরকে থানায় বসিয়ে বসিয়ে জামাই আদর করে বিরিয়ানি, চিকেন, কাটলেট এইসব না খাইয়ে গুলি করে মেরে ফেললেই ঝামেলা মিটে যায়। কিন্তু আমাদের সিস্টেমের জন্য একজন ধরা পড়লে তাকে ছাড়ানোর জন্য এখানে অপহরণ, বোম ব্লাস্ট এইসব হতে থাকে। তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আমার কথা মতো চলা তোমার কাজ। তোমাকে এই কেসটা থেকে আমি সরিয়ে ফেলছি। বেশ, তাহলে এই কেসে যে সমস্ত রিপোর্ট এসছে এবং এখনো পর্যন্ত যা তথ্য আমরা বার করতে পেরেছি, তার কোনো কিছুই আমি কিন্তু কাউকে দেব না। আপনার ইন্টেলিজেন্স টিম এবং আপনার টিমকে বলে দেবেন সমস্ত কিছু নিজেদের মতো করে আবার খুঁজে বার করতে। আমি কালঘাম ছুটিয়ে রেস্ট না নিয়ে সমস্ত ইনফরমেশন বার করব, আর সেই সব নিয়ে অন্যরা কেউ কেস সলভ করবে, সেটা আমি হতে দেব না স্যার। আপনি যেই হন না কেন, আপনার কথায় আমি কাঠের পুতুলের মতো নড়তে পারবো না। সরি স্যার। কথাটা বলে ঘরের দরজাটা ধড়াং শব্দ করে বন্ধ করে দিয়ে বিক্রম আবার চলে যায় সামনের দিকে। কাঁচের পাল্লার এপার থেকে ভেতরের দিকে তাকিয়ে বড় অফিসার দেখতে পায় বিক্রম তখন মোহনলালকে আবার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। তখন আমার হীরার ব্যবসা ভালোভাবে চলছে না। তখনই একদিন একটা লোক আমার কাছে এলো, তার নাম বলল মৃণাল। বললো কয়েকটা কাজে তাকে সাহায্য করতে হবে, তার কয়েকজন লোক একটু দিল্লিতে যাবে, সে ব্যাপারে আমায় সাহায্য করতে হবে। আমার বেশ কিছু মাল তখন দিল্লিতে যাওয়ার কথা ছিল, তাই আমি দেখলাম এই ফাঁকে তাদেরকে দিয়ে আমি মালগুলোকে পাঠিয়ে দিতে পারবো। ওরা যাবে ট্রেনে, সঙ্গে আমি আমার বেশ কিছু হিরে ওদের সঙ্গে পাঠিয়ে দিলাম। সেই থেকে মৃণালের সঙ্গে আমার চেনাশোনা বাড়তে লাগলো। ক্রমে ক্রমে জানতে পারলাম মৃণাল কলকাতায় একটা চক্র চালায়। বেশ কিছু এমন ছেলে মেয়ে তুলে আনে যারা যুবক, কিন্তু যাদের মনে কোনো না কোনোভাবে এই সমাজের সিস্টেম এবং মানুষের ওপর ঘৃণা ধরে গেছে। কারণ হয়তো বাবা মা কেউ নেই, পথে পথে ঘুরে বেরিয়ে কোনো রকমে বড় হয়েছে। আবার কারোর কোনো সমস্যায় সমস্ত কিছুই শেষ হয়ে গেছে, সে একা। আবার এমন অনেকে আছে যাদের সঙ্গে অনেক অন্যায় হয়েছে, কিন্তু সেই অন্যায়ের প্রতিবাদ কেউ করেনি। তাদের সবার মধ্যেই থাকে আগুন। সেই আগুনকে কাজে লাগায় মৃণাল এবং তার মাথা ইকবাল। তারপর কলকাতায় একটা ঘাঁটিতে ওদের রেখে সামান্য কিছু ট্রেনিং দেওয়া হয়। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের কাছে। ব্যারাকপুর তো সিকিউরিটি এলাকা, সেখানে কিভাবে নিয়ে যাওয়া হয়? ওদের জন্য কোনো কিছু অসম্ভব নয়। রাস্তায় চলতে চলতে যে 10টা লোক তোরা দেখতে পাবি, তার মধ্যে একজন ওদের লোক আছে। ব্যারাকপুর থেকেই প্রত্যেক মাসে একটা করে দল চলে যায় দিল্লিতে। ওদের যাওয়ার ব্যবস্থাটাই শুধু আমি করি, বাকি সমস্ত কিছু দিল্লি থেকে আসা লোক করে। এরপর আবার দিল্লিতে লোক কবে যাওয়ার কথা আছে? মানে প্রত্যেক মাসে একবার করে। সো এই মাসে কি চলে গেছে? মোহনলাল মাথা নাড়ায়। তার মুখের এক পাশটা বেশ খানিকটা ফুলে গেছে। নিজের হাত দিয়ে সেখানটা সামান্য চেপে ধরে বলে, দিল্লি থেকে লোক আসবে 3 দিন পর, সে আসবে আমার কাছে। তারপর সেখান থেকে তাকে নিয়ে ব্যারাকপুর এবং সেখান থেকে একেবারে দিল্লি পর্যন্ত যাওয়ার সমস্ত ব্যবস্থা আমাকে করে দিতে হবে। এই সব কিছুর বিনিময়ে তুই কি পাস? টাকা। এত টাকা পাই যে অত টাকা তোরা পুলিশের লোক হোস আর যেই হোক, কোনোদিনও একসাথে চোখে দেখতে পাবি না। কেন এরা এত কাজ করতে পারে জানিস? কারণ ওদের কাছে অনেক টাকা আছে। এত টাকা যা একজন মানুষ কেন 100 জন মানুষও একসাথে কখনো দেখতে পায়নি। বিক্রম অবাক হয়ে যায়। সত্যি এই সন্ত্রাসবাদের দুষ্কৃতী জঙ্গিদের একটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট টাকা। এদের টাকা যে কোথা থেকে আসে তা বিক্রম আসলে বুঝতে পারে না। তবে
মোহনের কথা শুনে আজ সেটা আবার পরিষ্কার হয়ে গেল। মোহন হাসতে লাগলো, আস্তে আস্তে বলল, আমায় ধরেছিস তো, কোনো লাভ নেই। কলকাতায় আবার আমার মতন আরো দুটো মোহনের জন্ম হবে, যারা ওদের এই কাজের সাহায্য করবে। আসলে ওদের কাজ করার জন্য লোকের অভাব হবে না। কারণটা কি বলতো? ওদের টাকা তো আছে, তাছাড়া ওরা জানে কাকে দিয়ে কাজ করানো যাবে। আসলে সারা গোটা সমাজটাই খারাপ। খারাপ সমাজে থাকতে গেলে একটু খারাপ হতেই হয়। এখনো ভালো কথা বলছি, আমায় ছেড়ে দে, আর কলকাতায় ওদের যাকে আটকে রেখেছি সেই লোকটাকে ছেড়ে দে, তাহলে দেখবি আর কিচ্ছু হবে না। তাহলে আমি মরে গেলেও কিন্তু 1 মাসের মধ্যে কলকাতা আবার কাঁপবে। বিক্রম ঘর থেকে বেরিয়ে আসে। তার 2 জন লোক পাহারায় আছে ঘরের ভেতর, আর 2 জন লোক বাইরে। এই গোটা জায়গাটা আন্ডারগ্রাউন্ড। কলকাতার এক বিখ্যাত পুরনো কারখানার ধ্বংসস্তূপের পেছনের দিকে আন্ডারগ্রাউন্ডে খুব গোপনভাবে জায়গাটা তৈরি করা হয়েছে। দিল্লির ইন্টেলিজেন্স ব্যুরোর বেশ কিছু টিম ছড়িয়ে থাকে গোটা ভারতবর্ষে, এবং সমস্ত জায়গায়, বলতে গেলে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের একটা করে এমন গোপন জায়গা তৈরি করা আছে। সেখানেই রয়েছে ওরা। বিক্রম বাথরুমের দিকে এগিয়ে যায়, চোখে মুখে জল দিয়ে একটা চেয়ারের উপর এসে বসে। বারবার ভাবতে থাকে কি করা যায়। মোহনলাল সবকিছুই বলেছে। ছেলেটাকে সামনে দেখে মোহনলাল ভয় পেয়ে গিয়েছিল, তাই সমস্ত কথাই বলে দিয়েছে। কিন্তু তাকে দিয়ে তো তেমন কিছু হবে না। মোহনলাল সব কিছু জানে না। সে শুধু জানে যারা বোম ব্লাস্ট করিয়েছে তারা এখন আর এখানে নেই, তারা দিল্লিতে রওনা দিয়েছে। কিন্তু বিক্রম কি করবে? হঠাৎ করেই তার মনে পড়ে যায় সেই ম্যাপটার কথা। পকেট থেকে ম্যাপটা বের করে সামনে তুলে ধরে সে। ম্যাপের উপরে ইন্ডিয়ার ম্যাপের বেশ কয়েকটা জায়গায় গোল গোল দাগ দেওয়া রয়েছে। সেই গোল দাগগুলোকে আরেকটা আন্ডারলাইন করে গোল করা হয়েছে। সেই আন্ডারলাইনগুলোর মধ্যে রয়েছে এখন 5টা জায়গা: কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, আর সব শেষে রয়েছে একটা আপাতভাবে ছোট জায়গা। সেটা হলো বারাণসীর কাশী মন্দির। বহুতল বাড়িটার চারপাশে তখন কালো অন্ধকার নেমেছে। ওপর থেকে নিচের দিকে তাকালে ভালোভাবে কিছুই দেখা যায় না। সেই বহুতল বাড়ির একটা ফ্ল্যাটের কামরার অন্ধকার ঘরের মধ্যে জ্বলছে একটা আলো, এবং সেই আলোর মধ্যে ঘরের ঠিক মাঝখানে চেয়ারের পাশাপাশি বাঁধা রয়েছে 2 জন, একজন পুরুষ, একজন মহিলা। তাদের মুখ সম্পূর্ণভাবে বাঁধা, 2টো হাত চেয়ারের পেছন দিকে, এমনকি তাদের শরীরে বাঁধা হয়েছে টাইম বোমের মতো কিছু একটা জিনিস। সেটা মালার মতো করে ওদের মধ্যে একজনকে পরিয়ে দেওয়া হয়েছে। অন্য একজন হাতে খোলা পিস্তল নিয়ে পুরুষের মাথার কাছে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কিছু বলছিল। কি বলছিল সেটা বাইরে থেকে বোঝা যায় না। কাচের আস্তরণ ভেদ করে ভেতরে ঢুকলে বাতাসে হয়তো সেই শব্দ শোনা যাবে, কিন্তু ভেতরে ঢোকার প্রয়োজন হয় না, কারণ বাইরে তখন সেই বহুতলের দেওয়াল বেয়ে গিরগিটির মতো উপরের দিকে উঠে যাচ্ছে একজন। একটা লম্বা দড়ির মতো কি একটা অনেক আগেই বহুতলের একদম উপরের ছাদ পর্যন্ত চলে গিয়েছে। সেই দড়ির সাহায্যে কোমরের সঙ্গে বাঁধা কোনো একটা যন্ত্রের টানে আস্তে আস্তে সে উপরের দিকে উঠছে। এমনভাবে উঠছে যেন কোনো ফ্ল্যাটের লোকেদের আলো
কিংবা অন্য কিছু তার গায়ে এসে না পড়ে। বহুতলের ওই নির্দিষ্ট আধো অন্ধকারে ফ্ল্যাটের ভেতরে বন্দী হয়ে আছে দুজন, দিল্লির একজন বিখ্যাত বিজনেসম্যানের ছেলে আর তার স্ত্রী। দুজনের ঘরের ভেতর হাত মুখ বাঁধা অবস্থাতে আতঙ্কে রয়েছে। দড়ি দিয়ে যে ঠিক ওপর দিকে উঠে যাচ্ছিল তার বুকের কাছে কোনো একটা যন্ত্র থেকে মাঝে মাঝে একটা শব্দ ভেসে আসছিল। এইবার বুকের কাছে হাত দিয়ে সে একটা সুইচ টিপল, তারপর আস্তে আস্তে বলল, আমি কি ঠিকঠাক যাচ্ছি? মানে তোমার প্ল্যান হিসেবে ওদের কিন্তু এই 7 নম্বর তলাতে থাকার কথা। তার কানের কাছে থাকা যন্ত্রাংশ থেকে খুব আস্তে শব্দ আসছে, কিন্তু স্পষ্টভাবে শোনা যায় একটা মেয়ের গলা। সে বলে ওঠে, একদম ঠিক, কোনোভাবে আমাদের ভুল হতে পারে না। বিশেষ করে ওই ফুটেজগুলো দেখে তো সেটাই মনে হয়েছে। আর তাছাড়া কাঁচের সামনে গিয়ে ভালো করে ভেতরের দিকে দেখলে আমার মনে হয় না কিছু দেখা যাবে। কিন্তু তোমার কাছে যে সানগ্লাসটা আছে সেটা কিন্তু একদম উন্নত প্রযুক্তির, সেটা দিয়ে দেখলে দেখা যেতেই পারে। চশমাটা একবার চোখে দিয়ে দেখো। উপর থেকে ভেসে আসা মেয়েটির কথায় এবার দড়িটাকে হাত থেকে ছেড়ে দেয় ছেলেটি। তার 2 হাত শূন্যে, শরীরটাকে সামান্য পেছনের দিকে বাঁকাতে বহুতলের এক পাশ থেকে হাওয়ার ধাক্কা এসে তার গায়ে লাগে। এতক্ষণ ধরে দেওয়াল ঘেঁষেছিল বলে হাওয়াটা গায়ে লাগতে পারেনি। এবার বোঝা গেল ওপরে বেশ হাওয়া রয়েছে। ছেলেটার মুখে কিন্তু হাসি ফুটে ওঠে। অবলীলায় 2 পা দেওয়ালের গায়ে রেখে শরীরটাকে আরেকটু ঝুঁকিয়ে একটা অদ্ভুত কায়দায় কোমরের কাছ থেকে সে বের করে আনে একটা চশমা, একটা সানগ্লাসের আদলে চশমা। সেটা তৈরি হলেও বোঝা যায় সামান্য ভারী এবং পেছনের দিকে রাবারের মতো 2-1টা বাঁধা আছে। সেটা মাথার ভেতর ঢুকিয়ে চোখে পড়ে সামনের দিকে তাকাতে এতক্ষণ ধরে যে কাঁচের জানালার ভেতরের দিকে অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছিল না, এখন সব ভালোভাবে বোঝা যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে এটাও দেখতে পায় ততক্ষণে ঘরের মধ্যে থাকা 4টি লোক এবং সামনের চেয়ারে বাঁধা 2জনকে দেখা যায়। তাদের মধ্যে একজন রিভলভারটা নিয়ে এবার স্ত্রীলোকের মাথার কাছে এগিয়ে গেছে, হাত তুলে কি যেন বলছে, আর তাতে সবাই হাসছে। এবার সেই লোকটির বাঁধা থাকা অবস্থাতে তার পরনের কাপড়টা লোকটা আস্তে আস্তে সরাতে থাকে ওপর থেকে। ঘরের ভেতর জ্বলতে থাকা অল্প আলোয় শরীরটা উন্মুক্ত হয়ে যায় একটু একটু। আর দেরি করা যাবে বলে মনে হচ্ছে না। আর একটু দেরি করলে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, অন্তত সিগন্যাল পাওয়া পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতেই হবে। বলা যায় না, ওদের সঙ্গে আরো লোকও থাকতে পারে। তুমি বুঝতে পারছো না? ভিতরে যেটা হচ্ছে সেটা দেখলে তুমি নিজেও আর অপেক্ষা করতে চাইতে না। আমি আর পারলাম না। ব্যাপারটা তুমি বুঝে নিও। আর ওদের গাড়ি আসতে কতক্ষণ লাগবে তার জন্য আমি অপেক্ষা করতে পারবো না। রাজবীর কখনো কারোর জন্য অপেক্ষা করে না। কথাটা বলে দড়িটাকে ঝুলিয়ে পেছনের দিকে সরে এসে তারপর দেওয়ালের উপর 2 পা রেখে ধাক্কা দেয়। কিন্তু পেছনের দিকে সরে গিয়ে সে যখন সামনের দিকে এগোতে থাকে তখন দেওয়ালের বদলে তার পাটা সামান্য ঘুরে যায় জানলার দিকে। ওপরের দড়িটা এমনভাবেই লাগানো ছিল যে প্রয়োজনে এক পাশে সরাতে পারে, আর সেটাই হলো। দড়িটা একটা লম্বা ঝটকায় চলে এলো জানালার কাছে, আর জানালার কাঁচ ভেঙে হুড়মুড় করে সে গিয়ে পড়লো ভেতরের দিকে। ততক্ষণে তার 2 হাতে চলে এসেছে 2টো আগ্নেয়াস্ত্র। কেউ যে জানালার কাঁচ ভেঙে সেই 7 তলার ওপরের ফ্ল্যাটের ভেতরে ঢুকে আসতে পারে সেটা বোধহয় লোকগুলো ভাবতে পারেনি। ওরা সঙ্গে সঙ্গে নিজেদের সামনে নিয়ে রিভলভার তুলে গুলি চালাতে যাওয়ার আগে 2টো গুলি ছুটে যায় সামনের 2জনের ঠিক কপালের মাঝখান লক্ষ্য করে। আরেকটা গুলি লাগে আরেকজনের গলার কাছে। অন্য একজন নিজেকে সামলে নিয়েছিল, সে ছিল দরজার কাছে। সে সঙ্গে সঙ্গে এগিয়ে যায় চেয়ারের বাঁধা সেই স্ত্রীলোকটির কাছে, তার কপালের কাছে বন্দুক ঠেকিয়ে বলে, खबरदार, 1 इंच भी आगे आया तो ये खत्म। हट पीछे, चल माधर। লোকটার মুখ থেকে খিস্তিটা বেরিয়ে এলেও সেই লোকটা কিন্তু চুপ করেই থাকে। রিভলভার তখন 2 হাতে নেই, একটা
একটা রিভলভার চলে গেছে ঘরের মেঝেতে, অন্য একটা রিভলভার তার হাতে নির্দিষ্টভাবে তোলা রয়েছে। সে এবার বলল, তোর দলের 3টে তো গেছে, তুই কেন শুধু শুধু মরতে চাইছিস বলতো? কিন্তু তোকে মারবো না, বাকি ইনফরমেশন দেওয়ার জন্য তো একজনকে প্রয়োজন নাকি? লোকটা হেসে ওঠে, তারপর আবার ভাঙা ভাঙা হিন্দি আর বাংলা মিশিয়ে বলে, तू मुझे डरा रहा है? तू जानता है हम कौन है? গোটা দিল্লিতে আমাদের কত লোক রয়েছে। এক্ষুনি একটা ফোন করব আর তারপরেই গোটা জায়গাটা আমার লোক ঘিরে ফেলবে। হ্যাঁ, হাতের ইশারায় সামনের লোকটিকে বন্দুক ফেলতে বলে, আর সামনের দুজন হোস্টেজকে যদি সত্যি সত্যি গুলি চালিয়ে দেয়, তাই বাধ্য হয়ে রিভলভারটা মেঝেতে নামিয়ে রেখে সে আবার বলে, দেখ, আমার কথা শোন, এখনো বলছি, ওদের ছেড়ে দে। ওদের যদি কিছু হয় তাহলে তুই কিন্তু এখান থেকে পালাতে পারবি না। तू पहले खुद का फिक्र कर साले। तुम तीनों को এখানে মারবো বলেছিলাম না, টাকা ছাড়া যদি অন্য কিছু আসে তার ফল ভালো হবে না বস। साला बेईमानी कर रहा है हम लोग के साथ। तार साथे कुछ लोग भेज दिया, हमारे 3 लोग मारा गया। হিন্দিতে লোকটা কি কি বলছিল, অথচ তার চোখের দৃষ্টি সামনের দিকে বন্দুকের মাথায়। কাঁচের জানালা ভেঙে ভেতরে ঢুকেছে লোকটা। একটা ব্যাপার বুঝতে পারছিল, সামনের লোকটা প্রশিক্ষিত, এত সহজে তাকে কিছু করা যাবে না, ওদের বাঁচানো দরকার। এই লোকটার মাথায় বন্দুক না থাকলে এখন সে ঝাঁপিয়ে পড়তে পারত, কিন্তু ঝাঁপিয়ে পড়ার জন্য খানিকটা সময় প্রয়োজন। অল্প সময়ের মধ্যে অনেক কিছু ভেবে ফেলেছে, আর ঠিক তখনই তার কানের কাছে ব্লুটুথের মতো যন্ত্রটায় আস্তে আস্তে শোনা গেল মেয়েটার গলা। 3 বলার সঙ্গে সঙ্গে এবার নিরস্ত্র থাকা লোকটার মুখে একটা বাঁকা হাসি ফুটল, কারণ ততক্ষণে সে পেছনের দিকে আরেকটা ব্যাপার দেখতে পেয়েছে। পেছনের দিকের দরজাটা ভেতর দিক থেকে বন্ধ ছিল, কিন্তু দরজায় লক লাগানো, সেটা বাইরে থেকেও চাবি ঘুরিয়ে খোলা যায়। সেই লোকটা আস্তে আস্তে চাবি ঘোরাতে শুরু করেছে, এতটাই আস্তে যে কোনো শব্দ হচ্ছে না। মোক্ষম শব্দটা হবে যখন তালাটা খুলবে। বাইরে থেকে সেই মেয়েটার গলা যন্ত্রের মাধ্যমে ভেসে আসে। 1-2 বলার সঙ্গে সঙ্গে নিরস্ত্র লোকটা মেঝেতে পড়ে থাকা লোকের দিকে তাকিয়ে বলে, আরে এখনো বেঁচে আছিস? কথাটা বলার সময় লোকটা যেই সামনের দিকে তাকিয়েছে, অমনি মেয়েটার গলায় 3 বলার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। পেছন দিকে ঘুরে কিছু করার আগেই সামনের লোকটা ছুটে যায় তার দিকে। বিপদ বুঝতে পেরে লোকটা স্ত্রী লোকের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে দিচ্ছিল, তার আগেই জোড়া পায়ে লাথি এসে পড়ল তার হাতের ওপরে। রিভলভার, মোবাইল দুটো ছিটকে যায়, আর সেও হুড়মুড় করে গিয়ে পড়ে দেওয়ালের কাছে। সঙ্গে সঙ্গে একটা রিভলভার এসে পড়ে তার মাথার কাছে, আর একটা কালো কাপড়ে ঢেকে যায় তার মুখটা। রাজবীর, তোমায় কিন্তু এর আগেও বারণ করা হয়েছে, এটা কিন্তু ছেলে খেলা নয়। তোমরা গোপন এজেন্ট। কেস যদি অন্য কিছু হতো তাহলে আমরা অন্য কাউকে পাঠাতে পারতাম, কিন্তু ওরা তো শুধু টাকা চেয়েছে সেটা নয়। দিল্লিতে আমাদের কাছে ওদের বেশ কিছু লোক আটকে রয়েছে, তাদেরকে উদ্ধার করতে চেয়েছিল। তোমায় বলা হয়েছিল শুধুমাত্র ওই হোস্টেজ 2জনকে নিয়ে আসতে। বাকিদের খবরটা বাইরে গেলে কি হবে বুঝতে পারছো? স্যার, আমি কিছু করিনি, ওরাই প্রথম গুলি চালিয়েছে, তারপরে আমি ডিফেন্সে গুলি চালাই। গুলি আমার হাতেও লেগেছে। আমার সঙ্গে ছিল লিলি, সে যখন রিপোর্ট তৈরি করবে তখন সেটা দেখতেই পাবেন। তবে হোস্টেজ 2জনকে ভালোভাবেই আমরা আনতে পেরেছি, আর একটা লোককে ধরাও গেছে। যেটার জন্য তোমাদের ফোন করলাম, শোনো, কলকাতা থেকে একটা খবর এসেছে। কলকাতা থেকে আমাদেরই একজন ডিপার্টমেন্টের অফিসার একটা খবর নিয়ে এসছে। কলকাতার বেশ কিছু জায়গায় নাকি জঙ্গিদের ট্রেনিং সেন্টার শুরু হয়েছে। বেশ কয়েক বছর ধরে কাজটা চলছে, কিন্তু এতদিন ব্যাপারটা কারোর নজরে আসেনি। কলকাতায় এই মাস কয়েক আগে যে ব্লাস্ট হলো, সেই ব্লাস্টে তদন্ত করতে গিয়ে কেসটা সামনে এসেছে। কলকাতা থেকে লোকজন নাকি পাচার হচ্ছে দিল্লিতে, তারপর সেখান থেকে আরও বিভিন্ন জায়গায়। ভেতরে আরও অনেক ব্যাপার রয়েছে। তুমি তো দিল্লির এএসআই এর ব্যাপারটা নিয়ে কাজ করেছিলে, তোমার তো এই ব্যাপারটাতে অনেকটাই নলেজ আছে। এই কেসটায় কাজ করবে সেটা। স্যার, আপনি জানেন আমি কোনো কেসে কখনো না বলি না, কিন্তু এই কেসে আমার সঙ্গে যারা থাকবে তাদের আমার পছন্দের হতে হবে।
তোমার দিক দিয়ে একজন থাকবে, তোমার সঙ্গে থাকবে লিলি। কলকাতা থেকে যে অফিসারটা আসছে তার নাম বিক্রম চ্যাটার্জি। দিল্লিতে বিক্রম চ্যাটার্জি কোনো এক বন্ধুর সাথে থাকবে, তার নাম তানিশা রায়। আমরা 2-3 দিনের মধ্যেই বিক্রম চ্যাটার্জি এবং তানিশা রায়ের সাথে একটা মিটিং করব। গোটা মিটিংটাই কিন্তু হবে সিক্রেট ভাবে, আশা করছি। পেছন থেকে লিলিকে ছুটে আসতে দেখা যায়। লিলির হাতে ধরা একটা বাক্স, সেই বাক্সের মধ্যে একটু আগে উপরের ঘর থেকে তুলে আনা কাগজপত্র এবং কিছু প্রমাণ আছে। কিন্তু লিলির পেছনে আসছে কতগুলো লোক, তাদের সবার মুখ কাপড় দিয়ে বাঁধা, তাদের হাতে অস্ত্র। শুধু তাই নয়, বন্দুক পর্যন্ত রয়েছে। একটা গুলি লিলির দিকে ছুটে আসে। লিলি চিৎকার করে ওঠে, রাজবীর, রাজবীর, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। রাজবীর আর দেরি না করে ফোনটা কেটে দেয়। তারপর এক লাফে একপাশে রাখা একটা কালো রঙের বাইকের ওপর উঠে পড়ে। লিলিও ছুটতে ছুটতে সেই বাইকের ওপর উঠে পড়ে। পেছনের লোকগুলো বোধহয় এই ব্যাপারটা ভাবতে পারেনি। সঙ্গে সঙ্গে ওরা ছুটে এসে গুলি চালায়, কিন্তু গুলিগুলো ওদের গায়ে লাগে না। রাজবীরের বাইকটা তখন ছুটতে ছুটতে দিল্লির সেই আপাতভাবে ফাঁকা জায়গাটা পেরিয়ে এগিয়ে গিয়ে মিশে যায় দিল্লির ব্যস্ত রাজপথে। শো শো করে গাড়ি ছুটে চলেছে। তার মধ্যে পেছন থেকে লিলি আস্তে আস্তে বলল, একটা ব্যাপার হয়েছে। এই ঘরে যে কাগজগুলো পেয়েছি তার মধ্যে কয়েকটা নাম উঠে আসছে বারবার। কি নাম? রায়, আর কিছু নেই, শুধু মিস্টার রায় বলে একটা নাম। রাজবীর হাসে। ও বুঝতে পারে ওটা শুধু নাম নয়, ওটা একটা কোড। এমন একটা কোড যেটা দিয়ে একটা নাম বোঝায়। তবে এখন প্রথমে মিটিংটা অ্যাটেন্ড করা দরকার। বিক্রম চ্যাটার্জির কথা সে শুনেছে। একজন অফিসারের কথা এতটা শোনার মানে হয় তার কোনো ভালো রেকর্ড আছে, না হলে কোনো খারাপ রেকর্ড আছে। কিন্তু এই প্রথমবার কোনো একটা মিশনে রয়ের সিক্রেট ডিপার্টমেন্টের দুজনের সঙ্গে ইন্টেলিজেন্ট ব্যুরোর দুজন কাজ করতে চলেছে। রাজবীর মনে মনে একটু অবাক হচ্ছিল এবং তার সঙ্গে আরও ভাবছিল, এই মিস্টার রায়ের সঙ্গে কি সত্যি সত্যি কলকাতা থেকে আসা কেসটার কোনো সম্পর্ক আছে? না হলে মাত্র কয়েক মাসের ব্যবধানে দুটো ব্যাপার, আর দুজনের মুক্তিপণ আর তাদের সঙ্গীতের মুক্তি চাওয়া, ব্যাপারটা সত্যি কি একই সাথে বাঁধা নাকি আলাদা? ব্যস্ত দিল্লি রাজপথ তখন আলোয় আলোয় যেন দিনের মতো ঝলমল করছে। ওদের গাড়িটা সোজা এগোতে থাকে অনির্দিষ্ট কোনো লক্ষ্যের উদ্দেশ্যে। একটা ব্যস্ত বাজার। মুম্বাই শহরের বড় বড় রাজপথের চেয়ে ছোটখাটো ব্যস্ত বাজারে ছোট ছোট গলিতে লোকজনের সংখ্যা বেশি দেখা যায়। যেমন আজ সকালে ব্যস্ত বাজারের মাঝে লোকজনের কথা, দর কষাকষি, জিনিসপত্রের শব্দ এবং আরও নানান শব্দের মাঝে একটা শব্দ মাঝে মাঝে শোনা যাচ্ছে। রাস্তার একপাশে একটা লোক বসে আছে। তার সামনে একটা ছোট, অনেকটা বালতির মতো জিনিস, হাতে একটা কাঠের লাঠির মাথায় লোহার ছোট দুটো বল লাগানো। সেটা দিয়ে সে সেই বালতির মতো জিনিসটা বাজিয়ে অদ্ভুত রকমের শব্দ করে চলেছে। লোকটা অন্ধ। আশপাশ থেকে যাওয়ার সময় দু একজন 2-1 টাকা ছুঁড়ে দিচ্ছে তার সামনে রাখা কাপড়ের উপরে। লোকটা কিন্তু সেই দিকে ভ্রুক্ষেপ করছে না। সে নিজের মতোই বাজিয়ে চলেছে তার সামনে রাখা বালতির মতো বস্তুটা। সেটা থেকে যে ভালো কোনো শব্দ আসছে তেমন নয়। এরপরেই একটা ঘটনা ঘটে। আশপাশের কেউ না লক্ষ্য করলেও ঘটনাটা নিজের মতোই ঘটে যায়। একটা লোক দ্রুত এগিয়ে আসে বাজারের মাঝখান দিয়ে। তারপর সেই অন্ধ লোকটার সামনে বসে দুটো খুচরো পয়সা দেয় তার কাছে। আর তারপর একবার এদিক ওদিক দেখে নিয়ে দ্রুত গতিতে কি যেন একটা সেই লোকটার ছোট্ট বালতির মতো বস্তুটা নিচের দিকে ঢুকিয়ে দেয়। এতক্ষণ ধরে যে লোকটা বালতিটা বাজিয়ে চলেছিল সে কিন্তু এক মুহূর্তের জন্য থেমে যায়, বিষয়টা বোঝার চেষ্টা করে। তারপর
এক হাতে বালতিটা বাজাতে বাজাতে নিজের হাতটা ঢুকিয়ে দেয় বালতির তলায় থাকা জায়গাটায়। তার হাতে কিছু একটা উঠে আসে। ধীরে ধীরে সেটা তার শতচ্ছিন্ন জামা কাপড়ের মধ্যে লুকিয়ে ফেলে। তারপর আবার একভাবে বাজাতে শুরু করে। কি করে যে হলো কিছুই বুঝতে পারছি না। প্রথমে কলকাতা থেকে আমাদের যে ছেলেগুলোর আসার কথা ছিল তারা মাঝপথে আটকে গেল। মোহনলালের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। মিস্টার রায়ও কোথায় যেন গা ঢাকা দিয়েছে। ইকবাল ভাই খবর নিচ্ছে, কিন্তু প্রায় মাসখানেক হয়ে গেল ইকবাল ভাইয়ের হাতেও কোনো খবর নেই। আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। আমার মনে হচ্ছে গোটা ব্যাপারটা কারো হাতে ধরা পড়ে গেছে। আমাদের কলকাতা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা কারো হাতে পড়েছে। যদিও দিল্লি থেকে এখন বাকি পথটা আমাদের হাতে ক্লিয়ার রয়েছে, কিন্তু পাঠাবার জন্য তো কেউ নেই। ছোট্ট একটা ঘর, বাইরের দিক থেকে রোদের আলো এসে ঢুকছে ঘরের ভেতর। সেই ঘরের মাঝেই একটা চেয়ারের উপর বসে আছে বিনয়। কলকাতায় এসে বিস্ফোরণের সময় ছাদের কাছে থাকা বিনয় আর আজকের বিনয়ের মধ্যে অনেক ফারাক। এখন তার শক্ত মুখ, কপালের কাছে একটা লম্বা কাটা দাগ, মাথার চুল ছোট করে ছাঁটার। বিনয় বসে থাকা অবস্থায় একটা ঘুষি মারে সামনের টেবিলের ওপর। মৃণাল জানালার কাছে দাঁড়িয়েছিল। এগিয়ে এসে বলে, দেরি করলে তো হবে না, এখানে তো আর কেউ নেই। এখন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সব জায়গাতেই আমাদের অনেক লোক প্রয়োজন, নাহলে ঘাঁটিগুলো শক্ত করতে পারছি না। এত বড় একটা প্ল্যান আমরা কিছুতেই সাকসেস করতে পারবো না। হলে শুধু বাইরের কথা ভাবছো, আমি ভেতরের কথা ভাবছি। লোক সংখ্যা এবং তার সঙ্গে টাকা পয়সা না থাকলে আমরা ভেতরের প্ল্যানগুলোই তো করতে পারবো না। চোখের সামনে গোটা ইন্ডিয়াকে ধীরে ধীরে ধুলোর মতো মিশে যেতে দেখব। আমার কতদিনের স্বপ্ন। মৃণাল অবাক হয়। একটা অদ্ভুত হাসি হেসে একটা সিগারেট ধরায়। তারপর বলে, সত্যি বলছি, মাত্র একটা বছরের মধ্যে তোর মধ্যে যে এত চেঞ্জ হবে আমি নিজেও ভাবতে পারিনি। শালা কতগুলো মানুষকে মরতে দেখে ভয় এইটুকু হয়ে গেছিল, আর এখন তুই শালা ইন্ডিয়াকেই ধুলো করার স্বপ্ন দেখছিস। বিনয় হাসে না। তার মুখের শক্ত ভাবটা যেন আরো বেড়ে ওঠে। পকেট থেকে সে একটা ছোট কাগজের টুকরো বের করে আনে। তারপর সেটা টেবিলের ওপর রেখে বলে, তখন স্বপ্নটা অন্য ছিল, এখন স্বপ্নটা বদলে গেছে। মানুষ প্রতিদিন ঘুমোতে গেলে যেমন একদিন একটা করে স্বপ্ন দেখে, আর ধীরে ধীরে সবার স্বপ্ন বদলায়। আর আমার তো প্রায় একটা বছর কেটে গেছে। এই দেশে আমার জন্য কিচ্ছু নেই। এই দেশটাকে আমি হাতের মুঠো দিয়ে গড়িয়ে দিতে চাই। মৃণাল আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগে দরজার ওপর ধাক্কা পড়ে। সঙ্গে সঙ্গে দুজনের হাত চলে যায় অভ্যস্তভাবে কোমরের কাছে। দুজন রিভলভার বের করে আনে। তারপর বাইরে থেকে একটা চেনা গলায় কেউ যেন বলে ওঠে, बेटा बेटा 2 रुपया दिए जा बेटा, 2 रुपया दिए जा, बड़ कष्टे आছি बेटा, 2 रुपया दिए जा बेटा। এটা হলো সিগন্যাল। সিগন্যালটা বুঝতে পারে, তাই এগিয়ে যায় দরজার দিকে। দরজার পাল্লাটা সামান্য ফাঁকা করে আবার বন্ধ করে দেয়। যখন ঘরের ভেতর আসে তখন তার হাতে একটা কাগজের টুকরো। ততক্ষণে বাইরের লোকটা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। ওরা যেখানে আছে সেটা মুম্বাই শহরের সবচেয়ে প্রত্যন্ত জায়গার একটা গলি। মুম্বাই মানে গোটা শহরে ঝাঁ চকচকে চোখ ধাঁধানো বহুতল এবং শোষো করে চলে যাওয়া গাড়ি ঘোড়ার বিষাক্ত ধুলোয় ভরে থাকা নয়। এটা একটু ভেতরের দিকে। সেখানেই একটা পুরনো দোতলা বাড়ির দোতলাটা ভাড়া নিয়েছে ওরা। লোকটা চলে গেছে। মৃণাল টেবিলের কাছে এসে কাগজটা বের করল। ছোট্ট একটা কাগজ, তার মধ্যে 4টে লাল কালি দিয়ে আঁকা ফুটকি এবং তার মধ্যে
কয়েকটা ওয়ার্ড লেখা। একটা লেখা পি, একটায় লেখা আর, একটায় লেখা টি, আরেকটায় লেখা এল। সমস্ত লেখাগুলো লাল কালি দিয়ে হলেও একদম মাঝামাঝি জায়গায় নীল কালিতে একটা বড় করে গোল আঁকা। তার মাঝে অস্পষ্টভাবে যেন নীল কালির আঁচল পড়েছে, যেন কেউ কিছু একটা লিখতে গিয়েও আর লিখতে পারেনি। তেমন ভাবেই কাগজটায় থেকে গেছে একটা খালি দাগ। আশ্চর্য, এটা আবার কি? এমন কাগজ মজা করার জন্য কেউ দিয়ে গেল নাকি? আমার তো সেটা মনে হচ্ছে না। মনে হচ্ছে মাঝখানে কিছু একটা লিখতে গিয়েও লেখার মতো সময় পাইনি। একটা কাজ কর, এটা তোর কাছে রাখ। আমরা দুজন একসঙ্গে গেলে হবে না, আমি বরং এখানেই থাকি। তুই কাগজটা নিয়ে একবার ইকবালের সঙ্গে দেখা কর। ওরা কিন্তু বলেছিল 3 দিনের মধ্যে ছেলে না পাঠালে আবার সমস্যা বাড়তে পারে। এখন 3 দিন কেন, 3 মাসের মধ্যে ছেলে পাঠাতে পারবো বলে তো মনে হচ্ছে না। সবকিছু তো আটকে গেল, ছেলেও যাচ্ছে না, ওদের জেল থেকে বার করা গেল না, টাকা এলো না, কিচ্ছু বুঝতে পারছি না। মৃণাল কাগজটা পকেটে ভরে রেখেছিল। টেবিলের ওপর বসে দুহাতটা মাথায় চেপে ধরেছিল বিনয়। মৃণাল তাকে শান্ত করার জন্য বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখনই ভেঙে পড়ার মতো কিছু হয়নি। আমি একটা কাজ করছি, আমি কিসমত ভাইয়ের সাথে দেখা করছি, তারপর যা হয় দেখা যাবে। আর কিসমত ভাই ছাড়া আর তোকে মুম্বাইতে নেই। মৃণাল চলে গেল। বিনয় অনেকক্ষণ চুপ করে বসে রইল। তার মাথায় ঘুরে ফিরে কয়েকটা ব্যাপার বারবার চলে আসছে। কলকাতায় মোহনলাল ধরা পড়ার পর থেকে এই সমস্ত ব্যাপার শুরু হয়েছে। তাহলে কি মোহনলাল পুলিশকে কিছু বলে দিল? কিন্তু পুলিশের দলের কিছু লোকেদের সঙ্গে ওদের চেনা জানা রয়েছে। তারা কিন্তু জানিয়েছে মোহনলালের সঙ্গে উধাও লোকেদের মধ্যে কারোর টিকি পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি। তাহলে ওরা কোথায় গেল? পুলিশ না হলে কারা ওদের পিছু নিয়েছে? অন্য কেউ? মৃণাল চিন্তা করতে করতে কিসমত ভাইয়ের কাছে গিয়ে পৌঁছালো। মুম্বাইতে এই মুহূর্তে ওদের দলের সবচেয়ে বড় মাথা বলতে কিসমত ভাই। কিসমত ভাইয়ের কথায় গোটা মুম্বাইতে ছড়িয়ে থাকা ওদের প্রায় 100 জনের বেশি লোক যে কোনো মুহূর্তে হাজির হয়ে যাবে ওদের কাছে। আরও একটা ব্যাপার মৃণাল ভালোভাবে জানে, কিসমত ভাইয়ের আন্ডারে প্রায় 10 থেকে 12 জন বোম বানাবার জন্য, এবং শুধু বোম নয়, একটা খবর মৃণাল পেয়েছে। আরডিএক্স আসছে মুম্বাইতে, কিন্তু এত আরডিএক্স কি হবে তার খবরটা মৃণাল জানে না। কলকাতার মিস্টার রায়, মুম্বাইয়ের কিসমত ভাই এবং দিল্লিতে আরও একজন আছে যার মাথা থেকে এই আরডিএক্স এর প্ল্যানটা বেরিয়েছে, এবং তার সঙ্গে এই সব কিছুর সঙ্গে রয়েছে বিনয়। মৃণাল মাঝে মাঝে বিনয়কে হিংসে করে ফেলে। মাত্র 1 বছরের মধ্যে বিনয় বেশ কয়েকটা এমন কাজ করে ফেলেছে আর তার বুদ্ধির পরীক্ষা দিয়েছে যে বাকিদের চোখে, বলতে গেলে এই 3 প্রধান শহরের 3 মাথার কাছে সে হয়ে উঠেছে চোখের মণি। তাই এখন প্রত্যেকটা কাজে প্রথমে তাদের বিনয়কেই প্রয়োজন। সবসময় তাকে সঙ্গে সঙ্গে রাখে, কিন্তু বিনয়ের এই হঠাৎ করে তার চেয়েও বড় হয়ে ওঠাটা মৃণালের মাঝে মাঝে অসহ্য বলে মনে হয়। মনে মনে সে বলে ওঠে, সালা, সেদিনও রক্ত দেখলে হাত কাঁপতো, সামান্য একটা কুকুরের গায়ে ছুরি বসাতে গেলেও 2 বার ভাবতো, আর সে নাকি এখন সালা। রাগে মৃণালের গোটা শরীর চিরবির করে ওঠে। কেন যে সেদিন কলকাতায় ইকবাল ভাইয়ের কাছে বিনয়কে নিয়ে গিয়েছিল, সেই দিনের জন্য মাঝে মাঝে আফসোস করে সে। কিন্তু এখন আর কিছুই করার নেই। যে কাজটা তাকে দেওয়া হয়েছে সেটা করতেই হবে। এখন কিসমত ভাইয়ের কাছে গিয়ে ওই কাগজে লেখা কথাগুলোর মানে উদ্ধার করতে হবে। মৃণাল জানে একটা কাজ রয়েছে, এবং সেটা কি কাজ সেটাও জানে। এই এলাকায় একজনকে খতম করতে হবে। মালটা ওদের দলে ছিল, কিন্তু ফাঁকে ফাঁকে মাঝে মাঝে 2-1টা খবর এদিক ওদিক চালান করে দিত।
মুম্বাই শহরের মতো জায়গায় মুম্বাই পুলিশ ছাড়াও আরও অনেকেই থাকে যারা ওদের শত্রু। তাদের সঙ্গে মালটার ওঠা বসা ছিল। ওটা মৃণাল নিজেই এনে দিয়েছিল, কিন্তু এখন সে সোজা গিয়ে উঠেছে একটা ট্যাক্সিতে। তারপর একসাথে গিয়ে নামে আরেকটা জায়গায়। মৃণাল মোবাইল ব্যবহার করে না, ওদের মোবাইল রাখলে সমস্যা আছে। প্রয়োজন হলে অন্য কোথাও থেকে টেলিফোন করে নেওয়া যায়। সমস্ত নাম্বার মুখস্থ করে রাখতে হয়, অন্তত 2-1টা নাম্বার হলেই হয়। এদিকে বিনয় টেক্কা দিয়েছে মৃণালকে। অনেকের নাম্বারই তার মুখস্থ, প্রয়োজন হলেই বলে ফেলতে পারে। মৃণাল পারে না। কিসমত ভাইয়ের নাম্বার, মিস্টার রায় আর দিল্লির সেই লোকটার নাম্বার সে জানে, কিন্তু সেই লোকটার নাম সে এখনো জানে না। বিনয় জানে। মৃণাল বাড়িটার ভেতরে ঢুকতে গেলে প্রথমে পাহারাদার তাদেরকে এগিয়ে এসে বাধা দিতে যায়, কিন্তু তারপরে চেনা মুখ দেখে তাকে একপাশে সরিয়ে দাঁড় করায়। মৃণাল পকেটে হাত ঢুকিয়ে অভ্যস্ত ভঙ্গিতে একটা নোট বার করে এগিয়ে দেয় পাহারাদারের দিকে, যেন মনে হয় রাস্তার পাশে বসে থাকা একটা কুকুর বিস্কুটের লোভে জিভ নাড়াতে নাড়াতে এগিয়ে এসেছে। মৃণাল হাসে, কিন্তু মনে মনে ঘেন্নায় তার শরীরটা গুলিয়ে ওঠে। সালা, পাহারাদারগুলো যদি একটু ভদ্রসভ্য হতো তাহলে তো ওরা এত সহজে নিজেদের কাজ করতে পারতো না। তাতে ওদের কি? যত মানুষ পয়সায় বিক্রি হবে তত ওদের লাভ। মৃণাল লিফট দিয়ে সোজা উঠে আসে উপরে। তারপর নির্দিষ্ট দরজার কাছে যেতে ভেতর থেকে ভেসে আসে মেয়েলি গলার কথা। শুধু কথা নয়, ভেতরে যে এই মুহূর্তে কি চলছে সেটা বুঝতে মৃণালের খুব একটা দেরি হয় না। একটা নয়, 2টো মেয়ের গলায় আদুরে মাখা মোহময় কথা ছড়িয়ে পড়তে থাকে ঘরের ভেতর। মৃণাল সমস্ত কথা শুনতে পায় না, তবু মাঝে মাঝে 2-1টা শব্দ বেড়ে উঠলে সেটাই বাইরে বেরিয়ে আসে। মৃণাল জানে এখন কিসমত ভাইয়ের বিছানায় শুয়ে রয়েছে 2টো অর্ধউলঙ্গ মেয়ে। মাঝে মাঝে এটা হয়। বিশেষ করে একটা ব্যাপার খেয়াল করেছে মৃণাল, কিসমত ভাই রাতের বেলা তার ঘরে থাকে না, গোটা মুম্বাই শহর ঘুরে বেড়ায় চামচিকির মতো। দিনের বেলা মাঝে মাঝে মেয়ে ছেলে তুলে এনে এমন মস্তি করে। মৃণাল অপেক্ষা করে, তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। একটু পরে 2টো মেয়ে নিজেদের ব্যাগগুলো নিয়ে বেরিয়ে আসে হাসতে হাসতে। তারপর মৃণালকে দেখে একটা অসভ্য ভঙ্গি করে বেরিয়ে যায় লিফটের দিকে। একটু পরে বাইরে আসে কিসমত। মৃণালকে দেখে চট করে চারপাশটা দেখে নিয়ে হাতের ইশারায় ভেতরে ঢুকতে বলে। ঘরের বিছানার দিকে তাকিয়ে মৃণাল বুঝতে পারে একটু আগে কি হয়েছে, কিন্তু ওসবে তার মন নেই। মেয়ে ছেলে মানেই ঝামেলা। সে সোজা কাজের কথায় চলে এলো। কলকাতা আর দিল্লি 2 জায়গাতেই আমাদের প্ল্যান ফ্লপ হয়েছে। আমাদের একটা কাগজ পাঠিয়েছে, কিন্তু কি লেখা আছে সেটা কিসমত ভাই ছাড়া বুঝতে পারছি না। কিসমত ভাই কাগজটা হাতে তুলে নেয়, ভালো করে দেখে। বিশেষ করে মাঝখানে নীল রঙের গোল করে যেটা আঁকা রয়েছে সেটার দিকে তাকায়। তারপরে কি মনে হতে কাগজটা উল্টে নেয়, আর উল্টাতেই দেখা যায় টুপির ছবি। হালকা পেন্সিল দিয়ে টুপির ছবিটা আঁকা হয়েছে, এমনভাবে আঁকা হয়েছে যেন বোঝা না যায়। টুপির ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে কিসমত ভাই। তারপর কি মনে হতে হঠাৎ করে কাগজটাকে নিয়ে যায় ঘরের ভেতর। টেবিলের কাছে একটা মোমবাতি জ্বালিয়ে মোমবাতির আলোর সামনে কাগজটা তুলে ধরে। আর তারপরে আশ্চর্য হয়ে যায় মৃণাল। আশ্চর্য ব্যাপার, তার মাথায় কেন আসেনি? কাগজের সেই 4টি লাল অক্ষরে গোল করে ঘিরে রাখা BLR এবং T শব্দগুলো আসলে একটা করে নামের অক্ষর। পরপর সেই নামগুলো হলো বিক্রম, তানিসা, রাজদীপ এবং লিলি।
আর মাঝখানে সেই গোল চিহ্ন, যেখানে মনে হয়েছিল কালি ফুরিয়ে গেছে লিখতে গিয়ে, সেটা আসলে কালি ফুরিয়ে যায়নি। একদিকে নীল এবং বাকিটা সেই অদৃশ্য কালি বা ট্রান্সপারেন্ট কাগজের দৌলতেই আঁকা হয়েছে ছোট্ট একটা কিছু। সামনের দেওয়ালেই ইন্ডিয়ার একটা ম্যাপ ঝুলছে। কিসমত ভাই কাগজটা তুলে নেয়। তারপর আগুনের তাপে স্পষ্ট হয়ে আসা সেই ছোট্ট গোলাকার চিহ্নের মতো জিনিসটাকে একটা আতশ কাঁচ দিয়ে পরীক্ষা করে দেখে মৃণাল। আর দেখেই বুঝতে পারে ইন্ডিয়ার ম্যাপের ওপরের দিকে সামান্য পশ্চিম ঘেঁষে একই চিহ্ন আঁকা রয়েছে। ম্যাপের ভেতর ওটা অন্য কোনো জায়গা নয়, ওটা হলো ভারতের রাজধানী দিল্লি। কিসমতের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। ড্রয়ারটা একটা টান দিয়ে খুলে ফেলে, আর সেই ড্রয়ারের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় মৃণাল। ড্রয়ারের ভেতর থেকে একসাথে উঁকি দিচ্ছে অনেকগুলো ছোট ছোট পুতুল। প্রত্যেকটা পুতুলের পেছনের দিকে ছোট খাপের মধ্যে ভরা রয়েছে একটা করে বোমা, যেটা ফাটলে অন্তত 100 মিটার পর্যন্ত এলাকায় সমস্ত কিছু এক মুহূর্তে পড়ে ছাই হয়ে যাবে বলে মৃণালের ধারণা। তাহলে কি ওদের অপারেশনের সূচনা হলো এই কাগজ? কিন্তু ওই 4টে নাম কার? মৃণালের মাথায় অনেক প্রশ্ন ঘুরে ফিরে আসতে থাকে, কিন্তু কিসমত ভাইয়ের যেন কোনো চিন্তাই নেই। ড্রয়ারটা বন্ধ করে দেয় সে। বোমাটা তৈরি হয়নি এখনো, খানিকটা কাজ বাকি রয়েছে। এখনো ওগুলো সামান্য একটা জড়বস্তু ছাড়া অন্য কিছু না। কিসমত মোবাইলটা তোলে, তারপর কাউকে ফোন করে বলে, মিস্টার রায়, ক্যাম্পের ছেলেটা রেডি আছে তো? একসঙ্গে নামতে হবে। নামটা শুনে চমকে ওঠে মৃণাল। মিস্টার রায়? তার মানে এক্ষুনি ওরা যাবে মুম্বাইতে ওদের সেই আড্ডায়। তাহলে কি অপারেশন ওয়ান সত্যিই এখন থেকে শুরু হয়ে যাবে? সামনের বড় একটা স্ক্রিনের মাঝে দেখা যাচ্ছে ইকবালকে। ইকবাল পাশে দাঁড়ানো কার সঙ্গে যেন কথা বলছে, পাশাপাশি দুজন দাঁড়িয়ে। কিন্তু ছবিটা এমনভাবে তোলা হয়েছে যে দুজনকে পেছনের দিক থেকে দেখা যাচ্ছে, সামনের দিক থেকে নয়। তাদের মধ্যে একজন খানিকটা লম্বা, একজন সামান্য পেটে। দুজনের চেহারা মোটামুটি একই রকমের। বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিল একটা মেয়ে, নাম তানিশা। তার সম্পর্কে অনেকে শুধু এটুকুই জানে, আর বেশি কিছু তার ব্যাপারে জানা যায় না। দিল্লির ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের বেশ কিছু ফিল্ড ওয়ার্কে বিভিন্ন সময় কাজ করেছে সে। বেশিরভাগ সময় আন্ডারগ্রাউন্ড থাকলেও প্রয়োজনের সময় উঠে আসে, ঠিক এইবার যেমন এসেছে। দিল্লিতে প্রথম বিক্রমের সঙ্গে মিট, তারপর সেখান থেকে আজকের এইখানে আসা। আমাদের ফিল্ড ওয়ার্ক যেটা বলছে তাতে কলকাতায় এই গোটা দলটার বড় মাথা বলতে এই ইকবাল। কিন্তু ইকবালকে এত সহজে ধরা যাবে না। প্রথম কথা হলো, এমন কোনো সরাসরি প্রমাণ নেই যেটা ইকবালকে এই গোটা দলটার সঙ্গে কানেক্ট করছে। আর তাছাড়া ইকবালের একটা বড় সড়ো প্রমোটারের ব্যবসা রয়েছে। এই ব্যবসার আড়ালেই সে কাজটা করে। কলকাতায় বেশ কিছু বড় বড় ফ্ল্যাট এবং বেশ কিছু জায়গা ইকবালের দখলে। ছোটোখাটো গুন্ডার মতো থাকে, কিন্তু ভেতরে অনেক বড় একটা প্ল্যান কাজ করছে। আর তার মধ্যে আরেকটা প্ল্যান হলো এই ISI এর জন্য লোক জোগাড় করা। কলকাতার সমস্ত জায়গাটা দেখাশোনা করে ইকবাল, কিন্তু কিছুদিনের জন্য ইকবাল আন্ডারগ্রাউন্ড রয়েছে। কেন সেটা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা এত সময় নষ্ট করছি কেন? এটাকে তুলে আনলেই তো হলো। তুলে এনে তারপর ওর মুখ থেকে কথা বার করলে ব্যাপারটা সহজ হবে না। তুলে আনা কঠিন, কিন্তু সেটা করা যেতে পারে। তবে তুলে এনে তেমন কোনো লাভ হবে না, সহজে মুখ খুলবে না এরা। কিন্তু কলকাতা সমস্ত খবর বার করতে গেলে ওই আমাদের কাছে একমাত্রই রাস্তা, এছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই। উপায় আছে। এই ইকবাল যেমন বর্তমানে কলকাতার সবকিছুর মাথা, এর আগেও ছিল অন্য একজন। দলেরই কোনো কারণে হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে যায়, সে ব্যাপারটা আলাদা। কিন্তু মুম্বাই, হায়দ্রাবাদ
এরকম বেশ বড় বড় কয়েকটা জায়গাতে এদের দলের একটা করে লিড পয়েন্ট কিন্তু রয়েছে। তুমি এসব কি করে জানলে? লিলি তার সামনে রাখা ফাইল এবং সামনের ল্যাপটপটা একবার দেখিয়ে বলল, সবসময় বন্দুক আর ছুরি হাতে না নিয়ে মাঝে মাঝে একটা ল্যাপটপ আর ফাইলটা একটু হাতে নিলেই এগুলো বেরিয়ে আসে। এই অপারেশনটা আমাদের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত তথ্য আমাদের দেওয়া হয়েছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, কলকাতাতে যখন কাজটা হয়ে যেত তাহলে আমাদের এখানে আনার কারণটা কি? কলকাতায় তুমি ইকবালের পেছনে ছুটে চললে সেটা ঠিক আছে, কিন্তু ওখানটায় আটকে থাকলে চলবে না। এই গোটা দলটা বড় কোনো প্ল্যান করতে চলেছে, আর তুমি নিজেই তার একটা ক্লু বের করেছো, সেই ম্যাপটার হিসেবে কিন্তু কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এবং আরেকটা জায়গা, এই জায়গাগুলোতে পয়েন্ট করা আছে। কলকাতায় কিন্তু আগের বছরেও একটা ব্লাস্ট হয়েছে, হতে পারে এরপর বাকি জায়গাগুলোর মধ্যে কোথাও একটা ওরা টার্গেট করছে। হতে পারে নয়, হবে। যে লোকটাকে আমরা ধরেছিলাম সে কিন্তু মারা যাওয়ার আগে এমনই কিছু একটা ইঙ্গিত দিয়ে গিয়েছিল। তার মানে সমস্ত কিছু একটা সুতোয় বাঁধা রয়েছে। কিন্তু এই সব কিছু দিল্লিতে এবং মুম্বাইতেও তো কেউ কন্ট্রোল করছে নাকি? করছে। দিল্লিতে এই মুহূর্তে এদের অর্গানাইজেশনের যে লিডার রয়েছে তাকে খুঁজে বের করা আমাদের প্রথম স্টেপ। কিন্তু সাবধান, এর মধ্যে এমন কিছু করা চলবে না যাতে ওরা অ্যালার্ট হয়ে যায়। আমাদের এই মিশনটা সম্পূর্ণ গোপনভাবে চলবে। দিল্লি পুলিশ বা অন্য কেউ যেন ব্যাপারটা সম্পর্কে কিচ্ছু জানতে না পারে। গুলির শব্দ আমার কাজে না আসা পর্যন্ত আমি সব ইনস্ট্রাকশন মানতে পারবো লিলি, কিন্তু একবার আমার হাত বন্দুকের ট্রিগারে চলে গেলে তারপরে আমি কিন্তু কিচ্ছু জানি না। রাজবীরের কথা শুনে বিক্রম হেসে উঠতে গিয়েও থেমে যায়। মনে মনে ভাবে, এখানে এসেও ঠিক তার মনের মতো একজনকে এই অপারেশনের সঙ্গে পাবে, সেটা সে ভাবতে পারেনি। মোটামুটি ব্যাপারটা দাঁড়ায় এরকম, এই গোটা অর্গানাইজেশন যেটা ISI এর মাধ্যমে গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, তার প্রধান কয়েকটা মাথা রয়েছে ভারতবর্ষের বিখ্যাত কয়েকটা জায়গায়। তার মধ্যে অন্তত বিক্রমের মতে ওই ম্যাপের মধ্যে গোল মার্ক করে রাখা জায়গাগুলো হলো ওদের হেডকোয়ার্টার। আবার এটাও হতে পারে যে মার্ক করা জায়গাগুলো মানে এটাই যে ওরা এরপরে সেই জায়গাগুলোতে বিস্ফোরণ ঘটাবে। দুটোর মধ্যে যে কোনো একটা হলেও এই দিল্লি, মুম্বাই এবং কলকাতা, এই তিনটে জায়গায় এই অর্গানাইজেশনের একটা অ্যাক্টিভিটি অনেক দিন ধরে ইন্টেলিজেন্ট টিম লক্ষ্য করে চলেছে। তাই কলকাতায় বিস্ফোরণটা হয়ে প্রায় শতাধিকের কাছাকাছি লোক মারা যাওয়ার পর ডিপার্টমেন্ট নড়ে চড়ে ওঠে। পুলিশের কাজ এটা নয়, তাই ব্যাপারটা দিল্লিতে এসে পৌঁছায়। রয়ের এজেন্ট রাজবীর আর লিলি এদিকে ইন্টেলিজেন্স ব্যুরোর ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং বর্তমানে ইন্টেলিজেন্স ব্যুরোর একজন বেশ নামকরা অফিসার বিক্রম আর তানিশার সাথে এই কেসে থাকবে। সেই নিয়েই ওদের একটা ছোটখাটো মিটিং চলছিল একটা গোপন জায়গায়। সেইখানেই ঠিক হয় পরবর্তী দুদিনের মধ্যে তানিশা এবং লিলি মিলে দিল্লিতে মোটামুটি কোথায় কোথায় এদের লোক থাকতে পারে সেই ব্যাপারটা খুঁজে বের করবে। আর এর মাঝে বিক্রম আর রাজবীর মিলে দিল্লিতে আবার একটা লিডের ব্যাপারে খোঁজ করবে। এই লিডের নাম কায়দার আলী। লোকটার একটা কারখানা আছে, সেখানে লোহার ছোটখাটো জিনিস তৈরি হয়, কিন্তু তার আড়ালে এই লোকটা একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত। এই অর্গানাইজেশনের আসল নাম কি সেটা এখনো ওরা খুঁজে বের করতে পারেনি। সেই সূত্রে বিক্রম আর রাজবীর সেদিন সন্ধ্যার দিকে গিয়ে পৌঁছায় সেই কারখানায়। কাকে চাই? কায়দার আলীর সঙ্গে আমরা দেখা করতে এসেছি। তাকে এখন কোথায় পাওয়া যাবে? না না, তার সঙ্গে দেখা হবে না, সে এখন অফিসে ব্যস্ত আছে। এই সময় কারোর সঙ্গে দেখা করে না, কাল সকালে আসবে। কিন্তু তোমার স্যার যে নিজেই আমাদের এই সময় এখানে আসতে বলেছে একটা বিশেষ প্রয়োজনে। তোমার নামই তো রহমত, তাই না? তোমার কথাও আমাদের বলেছে তোমায় এসে বললেই তুমি নিয়ে যাবে। স্যার বলেছে, কিন্তু স্যার যদি বলে তাহলে তো যেতে দিতেই হবে। কিন্তু আপনারা কারা? নাম কি আপনাদের? আমাদের নাম ওইভাবে বলা যাবে না, তুমি গিয়ে তোমার স্যারকে জিজ্ঞাসা করো, তাহলে জানতে পারবে। দারোয়ান এবার একটু দ্বিধায় পড়ে, লোক দুটোকে ঢুকতে দেবে নাকি দেবে না। বিক্রম ব্যাপারটা বুঝতে পেরে চট করে বলে ওঠে,
দেখো, তোমার জন্য কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে, আর যদি তোমার স্যার ব্যাপারটা জানতে পারে তখন। দারোয়ান আর আটকায় না। দারোয়ানকে কৌশলে ভয় দেখিয়ে ওরা দুজন ঢুকে পড়ে ছোট্ট দরজাটা দিয়ে। কারখানাটা ছোট। একদিকে কারখানার ভেতর থেকে শব্দ শোনা যাচ্ছে, অন্যদিকে ছোট্ট একটা অফিস ঘরের মতো। সেখানেই কায়দার আলী আছে বলে দারোয়ান দেখিয়ে দেয়। তারপর সেলাম ঢুকে বসে পড়ে নিজের জায়গায়। রাজবীর, খুব সাবধান, হ্যাঁ? লোকটা যেন কোনোভাবে কোনো কিছু টের না পায়। আমরা কিন্তু একদম কোনো ভুল করতে পারবো না। কায়দার আলী শুধু একটা লিড, ওর মাধ্যমে আমাদের ওপর পর্যন্ত যেতে হবে। রাজবীর একবার এদিক ওদিক তাকিয়ে দেখে। বিক্রমের কথাগুলো সে শুনলেও তার ভালো লাগলো না। একটু হাত চালানোর সুযোগ থাকবে না, গোলাগুলি চলবে না, এই সমস্ত মিশন তার খুব একটা ভালো লাগে না। কিন্তু কি আর করা যাবে, এই মিশনটা এমনই হয়েছে। বেশ কয়েকদিন ধরে ফিল্ড ওয়ার্ক না করে, সমস্ত কিছু না জেনে কোনোভাবে কাউকে অ্যাটাক করা যাবে না, তাতে সমস্যা বাড়বে। মাথারা ঢাকা দিলে বিপদ। বাধ্য হয়ে বিক্রমের সাথে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরে থেকে দরজায় ধাক্কা দিতে ভেতর থেকে কার যেন গলা ভেসে আসে। দরজাটা খোলার জন্য দরজার দিকে এগিয়ে আসে কেউ। ভেতর থেকে শোনা যায় কায়দারের গলা। রহমত, বলেছি না যখন তখন কাউকে ভেতরে ঢুকতে দিবি না, আর তুইও আসবি না। আবার কি হলো? চোখে চোখে ইশারা হয়ে যায় রাজবীর আর বিক্রমের। সঙ্গে সঙ্গে রাজবীর সরে পড়ে দেওয়ালের একপাশে। বিক্রম সামনে দাঁড়ায়। দরজা খুলে কায়দার কিন্তু অন্য একটা লোককে দেখে অবাক হয়। একটু বিরক্তি মেশানো গলায় বলে, এখন আবার কি? একটু কথা বলার ছিল। এখন কথা বলা যাবে না, আমি এখন একটু ব্যস্ত আছি। বেশিক্ষণ লাগবে না, খালি কয়েকটা ব্যাপারে কথা বলে। কায়দারের বিরক্তিটা যেন চরমে ওঠে। ঝট করে এগিয়ে এসে বিক্রমের জামার কলারটা টেনে ধরতে যায়। মুখ থেকে একটা অসভ্য খিস্তি বেরিয়ে আসে। বিক্রম এর জন্য তৈরি হয়েছিল, কিন্তু তার আগেই পেছনের ঘরের ভেতর থেকে ঠান্ডা গলায় শোনা যায় কে যেন বলছে, कौन है ये लोग? हमको डिस्टर्ब करता है? चल भाग। কথাটা ঠান্ডা গলায় হলেও কথার সঙ্গে একটা বিরক্তি ভাব মিশেছিল। কি মনে হতে বিক্রম মুখটা তুলে ভেতরের দিকে তাকায়। ঘরের ভেতরটা আজও অন্ধকার, তার মধ্যে ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না। একটা লোক বসে আছে ওদের দিকে পেছন ফিরে, সামনে মদের গ্লাস। কায়দার আবার বলে, এখন এখান থেকে চলে যা। কি হলো, শুনতে পাচ্ছিস না? চল ভাগ। কায়দারের মুখের কথাগুলো শুনে রাজবীরের মাথা গরম হয়ে যাচ্ছিল। সে চলে আসছিল সামনের দিকে। বিক্রম আঙুলের ইশারায় তাকে থামতে বলে। ও আচ্ছা, মিটিং চলছে। সরি স্যার, মিটিং চলছে সেটা আমি জানতাম না। পরে আসবো। আসলে একটা খবর দেওয়ার জন্য আমি এসেছিলাম। হাওয়া ভালো নয়। এই কথায় কিন্তু হঠাৎ করে কায়দারের মুখের ভাবটা কেমন যেন বদলে গেল। সে একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিল। তারপর ঘরের ভেতরে একবার উকি মেরে মাথাটা নামিয়ে বলল, কে পাঠিয়েছে তোকে? লোক আছে, কত লোক আছে, সবার কথা কি আর মনে রাখা যায় নাকি? সবার কথা বলা যায়? যেটা বলার জন্য আমি এসছি সেটাই বললাম। কয়েকটা দিন একটু সাবধানে থাকতে হবে, আর একটু সাবধানে রাখতে হবে সবাইকে। কথাটা বলতে বলতে বিক্রম পেছনের দিকে সরে এসেছিল। কায়দারের মুখের ভাবটা এবার বদলে যায়। কি যেন ভেবে ঘরের ভেতরে গিয়ে সে ঢুকেছে। আর ঠিক এই মুহূর্তটার অপেক্ষা করছিল বিক্রম। হাতের ইশারায় রাজবীরকে বুঝিয়ে দেয় ঘরের অন্যদিকে যাওয়ার জন্য। ঘরের ভেতরে আধো অন্ধকার থাকলেও উল্টো দিকে একটা জানালা আছে। সেখান থেকে অন্তত ঘরের মধ্যে যে বসে আছে তাকে দেখা দরকার। ঘরের ভেতরে শব্দ শোনা যায় না। বিক্রম সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর পকেট থেকে একটা ছোট্ট ডিমের মতো দেখতে একটা জিনিস বের করে ছুঁড়ে দেয় রাজবীরের দিকে। রাজবীর মিশে যায় পেছনের দিকের অন্ধকারে। তারপর ঘরের দিকে আবার ফিরে আসে। ওদের কাছ থেকে দু এক কথা জানার চেষ্টা করে বিক্রম। যতটা সম্ভব মিথ্যে কথা ঘুরিয়ে ফিরিয়ে
এমনভাবে বলে যেন তাদেরই দলের লোক। বিক্রমের একটা অ্যাডভান্টেজ হলো সে বাইরে থেকে এসেছে, চট করে তাকে কেউ চিনতে পারে না। তাছাড়া ওইখানে এসেছে ছদ্মবেশে, হালকা চাপ দাঁড়ি, তার সঙ্গে মাথার চুলটাও ফলস। ওকে যে ভালোভাবে চেনে তারা ওকে চিনতে খানিকটা সময় লাগাবে। বিক্রম বুঝতে পারছিল এখনই মাথা গরম করে লাভ নেই, এই কায়দারের কাছ থেকে কিছু কথা বার করা দরকার। তাই সুযোগ বুঝে রাজবীরকে দিয়ে জানালার দিকে একটা ছোট্ট স্পিকার ঘরের ভেতরে কোথায় লুকিয়ে রাখার জন্য দিয়েছিল, যাতে সেখান থেকে অন্তত এই কায়দারের ব্যাপারে কিছু ইনফরমেশন বার করা যায়। একটু পরেই অবশ্য কায়দার চলে গেল। ঘরের ভেতরের লোকটা কিন্তু একবারও ঘুরে তাকালো না। এই দিকটা অন্ধকার, তাই রাজবীরের সুবিধাই হয়েছিল। একটু পরে সেই ঘরের অন্য প্রান্ত দিয়ে ঘুরে চলে এলো সামনের দিকে। ওরা দুজন মিলে বেরিয়ে আসার আগে রহমতকে আরো কিছু কথা বুঝিয়ে দিয়ে এলো, যাতে সমস্যা না হয়। রাস্তায় নামতে রাজবীর বলল, ঘরের ভেতরটা একদমই অন্ধকার, তবে যে লোকটা বসেছিল তার মুখটা ভালোভাবে বুঝতে পারলাম না, কিন্তু ওই যে স্পিকারটা লাগিয়ে এসেছি ওটা থেকে যদি কিছু পাওয়া যায় তবে হয়ে যাবে। বিক্রম তখনই ফোন করে সমস্ত ব্যাপারটা বলে দিল। স্পিকারটা লাগানো হয়ে গেছে, ওটা চালু হলেই তার সমস্ত কথাবার্তা যাতে লিলির কাছে থাকা ডিভাইসের মাধ্যমে শোনা যায় সেটার ব্যাপারে সচেতন করে দিল। তারপর বলল, রাজবীর, আমার কেন জানি না মনে হচ্ছে ভেতরের ওই লোকটা কায়দারের চেয়ে বড় কেউ। এক্ষুনি আমাদের ফিরে গিয়ে ওদের কথাবার্তাগুলো শোনা দরকার। বিক্রম আর রাজবীর এগোতে লাগলো সামনের দিকে, কিন্তু ওরা খেয়াল করলো না কখন একটা বাইক কারখানার সামনের দিকটা এসে দাঁড়িয়েছিল। ওরা সামনের দিকে হাঁটতে শুরু করতেই বাইকটাও খুব আস্তে আস্তে ওদের অনুসরণ করতে লাগলো। ওরা তখন নিজেদের মধ্যে কথা বলতে এতটাই মগ্ন যে বাইকের ছেলেটার হাতে কখন একটা ছুরি উঠে এসেছে সেটা ওরা খেয়াল করেনি। মুম্বাইয়ের একটি বিশেষ জায়গায় একটা ছোটখাটো ক্যাম্প মতো রয়েছে। বিলাসবহুল একটা ভিলার পেছনের দিকের গ্রাউন্ডে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে মৃণাল, কিসমত আর তাদের সঙ্গে আরও একটি লোক। এই হলো সেই মিস্টার রায় যার খোঁজ কলকাতা থেকে করে চলেছে বিক্রম। মিস্টার রায় নিজেই এবার প্রথম কথা বলল, এই ব্যাপার, তার মানে কলকাতায় আমাদের সেকেন্ড প্ল্যানটা যে বানচাল করেছে সে এখন দিল্লিতে চলে এসেছে। ওর জন্য, শুধুমাত্র ওর জন্যই মোহনলাল ধরা পড়ল। কলকাতায় আমাদের গোটা অর্গানাইজেশনটা ছন্ন ছাড়া হয়ে গেল। এখন এই জায়গাটাকে নতুন করে তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে। যদিও কয়েকজন রয়েছে, কিন্তু মোহনলালের মতো লোক আর ইকবাল তো এখন। মিস্টার রায়ের কথায় যেন একটা বিরক্তি আর রাগ ঝরে পড়ছিল। তার ফর্সা মুখ কেমন লালচে হয়ে গেছে, যেন মনে হচ্ছিল বিক্রমকে সামনে পেলে এই মুহূর্তেই চিড়ে ফালা করে ফেলত। তার পাশে দাঁড়ালো কিসমত, বলে উঠল, আমাদের এই লাইনে এমনটা হয়, পুলিশ মাঝে মাঝে এই সমস্ত কিছু নাড়াচাড়া করে, কিন্তু এসব নিয়ে চিন্তা করবেন না, মাল রেডি আছে। কিসমতের কথায় এবার মিস্টার রায়ের মুখে হাসি ফোটে। সোজা এগিয়ে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে ওরা। মাটিতে নিচু হয়ে মিস্টার রায় একটা জায়গায় ঘাসের ওপরে কি যেন খোঁজে। তারপর একটা আংটার মতো কিছু ধরে টানতে একপাশে একটা ঘাসের দিকে সামান্য জায়গা ফাঁকা হয়ে যায়। সেখানে এগিয়ে গিয়ে মৃণাল জায়গাটা ধরে তুলতে একটা সিঁড়ি দেখা যায় নিচের দিকে। এটাই হলো আন্ডারগ্রাউন্ডের সেই ক্যাম্পের যাওয়ার রাস্তা। মুম্বাইয়ের মতো জায়গায় এমন একটা ক্যাম্প রাখা মুখের কথা নয়, তাই সমস্ত ব্যাপারটাই করতে হয়েছে আন্ডারগ্রাউন্ডে। নিচে নেমে আবার সেই ঘাসের ঢাকনাটা বন্ধ করে দেয় ওরা। মৃণাল বলে, কিন্তু কলকাতা থেকে যদি ছেলে না আসে তাহলে তো সমস্যা হবে, আর এখানে যারা আছে তাদেরকে দিয়ে কি কাজটা হবে? কিছুদিন এই সমস্ত কাজ বন্ধ রাখতে হবে মৃণাল,
তার বদলে অপারেশনে নামতে হবে। ওরা যখন দিল্লি পর্যন্ত চলে এসেছে তাহলে ঠিক গন্ধ শুকতে শুকতে আমাদের পিছনে আসবে। তার আগে আরও একটা ধামাকা করতে হবে। ওরা যেখান থেকে হেঁটে যাচ্ছে তার আশেপাশে ছোট বড় টেবিল। এই টেবিলগুলোর ওপরে এক আধারে বিভিন্ন অস্ত্র, বারুদ, গুলি, বোমা, তাছাড়া আরও প্রয়োজনীয় জিনিস, মোবাইল, ট্যাব, ল্যাপটপ আছে। একপাশে পাশাপাশি বেশ কয়েকটা কম্পিউটারও রয়েছে। সেখানে বসে কাজ করছেন বেশ কয়েকজন। পাশাপাশি অনেকগুলো ঘর, তার মধ্যে অনেক লোকজন। যাদের সঙ্গে ওদের দেখা হচ্ছিল তারাই নিজের ডান হাতটা বুকের কাছে এনে বলছিল হাই ডেল্টা। উত্তরে ওরাও একই কাজ করছিল। এই ডেল্টা ডেল্টা কথাটা মৃণালের মাথায় বারবার ঘুরছিল। কে এই ডেল্টা? কোথায় থাকে? কেমন দেখতে থাকে? এটা সে জানে না। ডেল্টা ব্যাপারটা আগে ছিল না, মাত্র কয়েক মাসের মধ্যে ব্যাপারটা সামনে এসেছে। এমন কিছু অদ্ভুত নিয়ম তৈরি হয়েছে যেগুলো ডেল্টা করেছে, অথচ ডেল্টা ছেলে না মেয়ে, তাকে দেখতে কেমন, এই ব্যাপারে কেউ কোথাও কিচ্ছু জানে না। ও সোজা গিয়ে দাঁড়ালো একটা ঘরের কাছে। সেখানে একটা লোহার বাক্স। লোহার বাক্সটা মাটির ওপর রাখা আছে। মিস্টার রায়ের ইশারায় দুজন এগিয়ে গিয়ে বাক্সটা খোলে, আর সেই বাক্সের ভেতরের দিকে তাকাতেই মৃণাল অবাক হয়ে দেখতে পায় সেই বাক্সের ভেতর রয়েছে অন্তত 4 কিলো RDX। ব্যাপারটা একবার দেখে মিস্টার রায়ের আর কিসমতের মুখে একসাথে হাসি ফুটে ওঠে। লোকগুলো বাক্স বন্ধ করে দিয়ে চলে যায়। মৃণাল অবাক হয়ে প্রশ্ন করে, এটা এখানে আছে? কিন্তু আমি তো জানতাম এটা ডেল্টার কাছে থাকে। ডেল্টাই পাঠিয়েছে। এরপর আমাদের টার্গেট মুম্বাই, তারপর দিল্লি, তারপর হায়দ্রাবাদ। তবে ডেল্টার ইন্টারাকশন আসার জন্য আমরা অপেক্ষা করছি। এই গোটা বছরের মধ্যে পরপর 4টে জায়গায় ধামাকা করতে হবে। কিন্তু এই বছরের মধ্যেই কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। কাজটা কিন্তু খুব কঠিন। একদিকে ছেলেদের বর্ডার পেরিয়ে পাকিস্তানে পাঠানো, তাদেরকে রেডি করা, তার মধ্যে এই ব্যাপারটা। এত তাড়াহুড়ো কি ঠিক কিসমত? আমিও জানি না, কিন্তু ডেল্টার যেটা ঠিক করেছে সেটা তো করতে হবেই। এখন ইনস্ট্রাকশন এলে তারপর আমরা কাজ শুরু করব। মৃণাল, তুমি মুম্বাইয়ের বেশ কয়েকটা জায়গা বেছে রাখো। জায়গাগুলোর মধ্যে মাত্র একটা জায়গাতেই আমরা টার্গেট করব, এবং তারপর আমাদের সঙ্গীদের ছেড়ে দেওয়ার জন্য আরও একবার। মৃণাল সবকিছু বুঝতে পারে। RDX এখানে এসেছে মানে একটা কিছু খুব তাড়াতাড়ি হবে, সেটাও বোঝে। আর এটাও বোঝে সে এমন অনেক কিছুই জানে না যেগুলো তার জানার বাইরেই হয়ে চলেছে। চারপাশটা ঘুরে খানিকক্ষণ তদারকি করে ওরা তিনজনে আবার বেরিয়ে আসে সেই ক্যাম্প থেকে বাইরে। মৃণাল চলে যায় বিনয়ের কাছে। তাকে গিয়ে খবরটা জানাতে হবে। ডেল্টার ব্যাপারে বিনয় নিজেও তেমন কিছু জানে না। বিনয় দলে আসার বেশ কয়েক মাস পরে ওরা যখন দিল্লিতে এসেছিল, তারপর থেকেই এই ডেল্টার খবরটা ছড়িয়ে পড়েছে। ডেল্টা ওপর থেকে ইনস্ট্রাকশন দেয়, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সমস্ত কাজ হয়। কলকাতার সমস্ত কিছু কিছুদিনের জন্য শান্ত করে দেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে আবার ওদের অর্গানাইজেশন মাথা তোলার চেষ্টা করছে। মৃণাল শুধু একটাই স্বপ্ন দেখে, একদিন দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, যেখানেই হোক না কেন কোনো একটা জায়গার মাথায় থাকবে সে। তার জন্য সমস্ত কিছু করছে সে। এই সমস্ত লিডারদের সঙ্গে দেখা করা, তাদের কাজের পদ্ধতি বোঝার চেষ্টা করা। মৃণালের রক্তে যেন একটা হিংসে ছড়িয়ে পড়েছে। কিন্তু মৃণাল আগে এমনটা ছিল না, অন্যরকম ছিল। তারপর একটা রাতে বদলে যায় সবকিছু। 2 দিন পর দিল্লিতে ডেল্টা অর্গানাইজেশনের একটা দল ঢুকে পড়ল। ভবঘুরে যুবকদের মতো ছদ্মবেশে দিল্লির নানান জায়গা থেকে ঘুরে ফিরে ওরা এক হতে লাগলো দিল্লির একটা বিশেষ জায়গায়, লালকেল্লা। লালকেল্লার আশেপাশে দলটার জড়ো হওয়ার ব্যাপারে কেউ কিন্তু কিছু বুঝতে পারল না।
তবে দিল্লিতে বিভিন্ন জায়গায় সমস্ত গতিবিধির উপর নজর রেখেছিল ইন্টেলিজেন্ট দলের বিভিন্ন লোক। তারাও ছদ্মবেশে দিল্লির নানান প্রান্তের খবরাখবর তুলে দিচ্ছিল ইন্টেলিজেন্ট টিমের কাছে, এবং সেই খবর থেকেই প্রয়োজনীয় খবর বাছাই হয়ে চলে যাচ্ছিল লীলা আর তানিশার কাছে। তবে তার মধ্যেও দলটা যে কিভাবে ঢুকে পড়ল সেটা একটা আশ্চর্য ব্যাপার। লালকেল্লার আশেপাশে সেদিন সন্ধেবেলা অনেক লোক জড়ো হয়েছে। মাঝে মাঝে কিছু ট্যুরিস্ট লালকেল্লার কাছাকাছি খোলা জায়গাতে জড়ো হচ্ছিল, কেউ কেউ ঘুরে বেড়াচ্ছিল, স্থানীয় লোকেরা পথ ধরেই যাচ্ছিল। তাদের মধ্যে হঠাৎ একজন লোক বেরিয়ে আসে, তার হাতে বড় রিভলভার। সে সামনে এগিয়ে আসে, সঙ্গে সঙ্গে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে আরও একজন, সেও গুলি করে একটা। গুলির শব্দ হতে স্থানীয় জনতার মধ্যে একটা হুলস্থুল পড়ে যায়, চিৎকার করে সবাই দৌড়াতে থাকে। সঙ্গে সঙ্গে আরও একজন বেরিয়ে আসে। এভাবে প্রায় 5 জন ঘিরে ফেলে জায়গাটাকে। গুলির শব্দে সামনে জড়ো হওয়া বেশ কয়েকজন লোক থমকে যায়। এবার বেরিয়ে এসেছে 10 জন। 10 জনের হাতেই বন্দুক। সামনের সেই লোকগুলোর মাঝে দিল্লি পুলিশ বিভাগের একজন ছিল। তার উদ্দেশ্যে লোকটা কথাগুলো বলছিল। একজন মোবাইল বের করে কিছু একটা ভিডিও করে, তারপর আরও কিছুক্ষণ ওদের সেখানে আটকে রাখা হয়। ভিডিওটা বোধহয় লোকটা কাউকে পাঠিয়ে দেয়। ততক্ষণে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। বাকিরা কিছু বুঝে ওঠার আগে গাড়িতে উঠে 10 জন চম্পট দিল। বড় একটা গাড়ি, পেছনের দিকে ফটাফট সকলে উঠে পড়ল। লোকগুলো এতটাই ভয় পেয়ে গেছে ততক্ষণে কিছু বুঝে উঠতে পারল না। লালকেল্লার কাছে এই সময় পুলিশ থাকে। পুলিশ গুলির শব্দ শুনে এদিকে আস্তে আস্তে গোটা ব্যাপারটা কিছুক্ষণের মধ্যে ঘটে গেল। গুলি কিন্তু কারোর গায়ে লাগেনি। খবরটা দ্রুত ছড়িয়ে পড়ল চারপাশে। একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছে দিল্লির লালকেল্লার কাছে। মিডিয়া, পুলিশ, এমনকি প্রত্যেকটা খবর চ্যানেলে ছড়িয়ে পড়তে লাগলো। বিনয় তার ঘরে ছোট্ট একটা টিভিতে এই খবরটা দেখছিল। খবরটা দেখে তার মুখে একটা হাসি ফুটল। এখানে বিনয় বেশ কিছুদিন ধরেই রয়েছে। একটা বিশেষ কাজ তাকে করতে হবে, তার জন্য এখানে আসা। মৃণাল চলে যাওয়ার পরে সেই কাগজের চিরকুটের খবরটা, যদিও তারপরে মিস্টার রায় তাকে ফোন করে সমস্ত ব্যাপারটাই বলেছিল মৃণালের আসার কথা, কিন্তু মৃণাল আরেকটা কাজ ছেড়ে 2 দিন পর ফিরবে। বিনয় একটা খাতা খুলে কি যেন লিখছিল, কিছু একটা প্যাটার্ন তৈরি করছিল। ঘরের ভেতর অল্প আলোয় টিভিটা চলছে। টিভিতে নিউজ রিপোর্টার বেশ জোরে জোরেই আজকের খবরটা শোনাচ্ছে। লালকেল্লার সামনে হঠাৎ ঘটে গেল এক অদ্ভুত ব্যাপার। সশস্ত্র প্রায় 10 জন আততায়ী প্রায় 4 রাউন্ড গুলি ছড়ে লালকেল্লার কাছে জমা হওয়া 11 জনকে উদ্দেশ্য করে। তবে আহত কিংবা নিহত কেউই হয়নি। তবে ওই 11 জনের মধ্যে ছিল দিল্লি পুলিশের এক প্রাক্তন অফিসার। শোনা যায় তিনি প্রাক্তন অফিসার হলেও দিল্লি পুলিশের বিভিন্ন কাজের সঙ্গে পরোক্ষভাবে তিনি এখনও যুক্ত রয়েছেন। এই আততায়ীরা আসলে কারা? তাদের আসল উদ্দেশ্য কী ছিল? প্রত্যক্ষদর্শীদের মতে তারা কাউকে লক্ষ্য করে গুলি ছোড়েনি, গুলি চলেছে মাটিতে। তাহলে এমন একটা ঘটনা ঘটার কারণ কি? তাহলে কি কিছু অপেক্ষা করছে দিল্লিবাসীর জন্য? নিউজ রিপোর্টার আরো অনেক কিছু বলছিল, সেদিকে বিনয় মন দিল না। সে তখন মন দিয়ে কাগজের সেই প্যাটার্নটা তৈরি করে ফেলেছে, একটা ছোট বাক্সের মতো। বাক্সের গায়ে ছোট ছোট করে কিছু লেখা আছে, চিহ্নের মতো কয়েকটা জায়গা। তার পাশে পেন দিয়ে সে আরো কিছু লিখল। তারপরে কাগজটাকে ভাঁজ করে রেখে দিল ঘরের বিছানার এক কোণে। টিভিটা বন্ধ করে বিনয় গিয়ে দাঁড়ালো জানালার কাছে। এই জানালা থেকে সামনের দিকে রাস্তাটা এবং পরপর কয়েকটা একতলা বাড়ি চোখে পড়ে। জায়গাটা ভেতরের দিকে বলে মুম্বাই শহরের কলতান এই দিকটায় খুব বেশি প্রবেশ করতে পারে না। বিনয়ের পক্ষে এটাই ভালো জায়গা। বিনয় মনে মনে ভাবছিল এর পরের পদক্ষেপ কি হবে। মিস্টার রায় জানিয়েছে এরপর
মুম্বাইতে অ্যাটাক করার কথা সে ভাবছে। অন্তত ডেল্টা তেমনই নির্দেশ দিচ্ছে। যদি মুম্বাইতে অ্যাটাক হয় তাহলে মুম্বাই পুলিশ এবং তাদের পেছনে থাকা লোকগুলো নিশ্চয়ই মুম্বাই পর্যন্ত ছুটবে। সেই সময় ফাঁকা হয়ে যাবে দিল্লি। এই সুযোগে যদি দিল্লিতে অ্যাটাক করা যায়, তারপর হায়দ্রাবাদ। ডেল্টা যেভাবে চাইছে সেভাবেই সবকিছু হবে। বিনয় জানে এখন অন্তত মাসখানেকের জন্য পাকিস্তানের সঙ্গে লেনদেন বন্ধ রাখতে হবে। যদিও পাকিস্তান থেকে ওদের অর্গানাইজেশনের দুজনের ভারতে আসার কথা আছে। তারা আসার পরই প্রথম অ্যাটাক হবে মুম্বাইতে। বিনয় আরও অনেক কিছু ভাবছিল। ধীরে ধীরে কিভাবে কলকাতার ব্যারাকপুরের সেই ঘাঁটি থেকে তার মুম্বাই পর্যন্ত এসে পৌঁছানো। মৃণালের সঙ্গে সেদিন দেখা না হলে তার জীবনটা এভাবে বদলে যেত না। যদিও মৃণাল যে তাকে মাঝে মাঝেই নানা কারণে হিংসে করে সেটা বিনয় বুঝতে পারে। মৃণাল বুঝতে না দিলেও বিনয় বোঝে। জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে বিনয় নিজের মনে বলল, কলকাতাতে যেভাবে চোখের সামনে মানুষ মরতে দেখেছি, মুম্বাইতে তার চেয়েও বেশি মানুষ মরবে। তারপর যতদিন না পর্যন্ত আমাদের লোকেদের ছাড়াতে পারছি, ততদিন পর্যন্ত মুম্বাইকে শান্তিতে ঘুমোতে দেব না আজ থেকে। বিনয় হাসে। বিনয় জানে দিল্লির লালকেল্লার সামনে ঘটে যাওয়া ঘটনার ফুটেজটা এতক্ষণে তার কাছে চলে এসেছে। এটাই তাদের অস্ত্র পুলিশকে ওয়ার্নিং দেওয়ার জন্য। যে দলটা ওদের পেছনে লেগেছে তারা কোনো কারণে পুলিশের নজর থেকে সবকিছু সরিয়ে নিজেদের কাজ করার চেষ্টা করছে। বিনয় সেটা হতে দেবে না। মুম্বাই পুলিশকে এবং দিল্লি পুলিশকে এর মধ্যে ইনভলভ করতে পারলে ব্যাপারটা সবাই জানতে পারবে। সাধারণ জনগণ গোটা ব্যাপারটা জানতে পারলে তারাও ভয় পাবে, আর তখনই ওদের কাজটা আরো সহজ হয়ে যাবে। লোহা গরম না হওয়া পর্যন্ত হাতুড়ি মারা ঠিক নয়। ঠিক তখনই মোবাইলটা বেজে ওঠে বিনয়। হাত তুলে দেখা যায় অপর প্রান্তে রয়েছে কলকাতার সেই ইকবাল ভাই। কি ব্যাপার, তোমার তো এখন ফোন করার কথা না? মনে হয় পুলিশ কিংবা অন্য কেউ আমাদের উপর নজর রাখছে। আমার লোকেরা মাঝে মাঝে বলছে, কিন্তু এভাবে হাত গুটিয়ে তো আর বসে থাকতে ভালো লাগছে না। কাজ কবে শুরু করব? ওদিকের খবর কি? আর মাসখানেকের মধ্যেই আবার একটা ধামাকা হবে। তারপর কলকাতার কাজ তুমি শুরু করে দিও। তবে এখন কিন্তু একটু সাবধানে কাজ করো, যাতে কারো নজরে না পড়ে। কারণ এই বিক্রমের জন্য কলকাতায় সবকিছু নষ্ট হয়েছে। ওই হারামিটার জন্য আমাদের দলের কত লোক যে মরেছে, কতজন যে পালিয়ে প্রাণে বেঁচেছে, তবে আমরাও ছাড়িনি। ওদের দলের অনেককে আমরা মেরেছি। কিন্তু বিনয়, তাহলে কি 1 বছর পরে যেটা ভেবেছিলাম সেটা এখনই হবে? হবে হবে, আর দেরি করা যাবে না। কারণ এরপরে আরো বড় কিছু প্ল্যান টেলটার মাথায় আছে। কি প্ল্যান? 4টে অ্যাটাক ভালোভাবে ঘটাতে পারলেই সবকিছু নড়ে যাবে। সিস্টেম কিছু সময়ের জন্য হলেও নড়বড়ে হবে। আর ঠিক তখনই পাকিস্তান থেকে আইএসআই লোকেদের আমরা এখানে নিয়ে আসব। আর তারপর ভারতের রাস্তায় প্রকাশ্যে যুদ্ধ চলবে। পাকিস্তানের সাহায্যে গোটা ভারত ছারখার করে দেব। বিনয়ের মুখে কথাগুলো শুনে কেমন যেন চমকে ওঠে ইকবাল। সেও এই অর্গানাইজেশনের লোক, তবে ছোটখাটো কাজ দিয়ে সে শুরু করেছিল। হোস্টেজ, বোম ব্লাস্ট কিংবা সরকারকে ভয় দেখিয়ে তাদের দাবি দাওয়া পূরণ করা, এই সমস্ত কিছুতে সে থাকত। কিন্তু বিনয় এই দলে আসার পর থেকে এবং সমস্ত কিছু খুব দ্রুত শিখে নিয়ে মুম্বাই চলে যাওয়ার পর থেকে অর্গানাইজেশনটা কেমন যেন আরো শক্ত হয়ে গেছে। সবাই নিজের মতো চুপ করে কাজ করে যায়। চট করে পুলিশের সঙ্গে এরা ভেড়ে না, কাউকে কিছু বুঝতেও দেয় না। প্রয়োজনে শুধু নিজেদের কাজ করে যায়। তবে এখনো মুম্বাই আর কলকাতায় ওদের কয়েকজন সঙ্গী আটক আছে। ওদের ছাড়াতে পারলে দলটা আরো শক্ত হবে। সেই কারণেই পরপর এতগুলো প্ল্যানিং।
বিনয়ের চোখে তখন যেন আগুন ঝরছে। সেই আগুন যে কত দূর পর্যন্ত যেতে পারে তা বোধহয় বিনয় নিজেও জানে না। তখন অন্যদিকে মিস্টার রায় আর কিসমত মিলে ভাবছে মুম্বাইতে কোথায় অ্যাটাক করা যায়। আর মৃণাল সেই কারণে চলেছে একটা গোপন খবর দিতে।